আচ্ছা, আমরা তাহলে হচ্ছে আমাদের ভার্বাল সেশনটা শুরু করি। স্ক্রিনটা শেয়ার করতেছি আবার। স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? ওকে, সো আপনারা যারা হচ্ছে সলভ করছেন তারা হচ্ছে নিজেদের আইডিয়াটা বললেন। আহ, আমি জাস্ট হচ্ছে প্রথমে ইয়েটা পড়ি, টেক্সটটা পড়ি। দি often cited parallels between human communities and insect colonies are blank. আহ, তো প্রথমে বলছে যে হচ্ছে হিউম্যান কমিউনিটি আর ইনসেক্টের কলোনির মধ্যে যে প্যারালাল টানা হয়, এই জিনিসটা হচ্ছে কিছু একটা। তো এটা ঠিক হইতে পারে, ভুল হইতে পারে, কিছু একটা হইতে পারে। সো কি সেটা বোঝার জন্য আমাদের এখানে কোলন দেয়া আছে। সো কোলনের মানে হচ্ছে কোলনের আগের অংশটা, আগের অংশের এক্সপ্লেনেশন হচ্ছে পরে পাওয়া যাবে। সো কি বলছে দেখি আমরা তাহলে। এই হিউম্যান আর ইনসেক্ট কলোনি এই দুইটার মধ্যে, ওকে। সো দি কোঅপারেশন ফাউন্ড among insects is essentially due to the insects genetic ties, while humans often collaborate with non-relatives. আচ্ছা দেখেন এখানে কি বলছে যে হচ্ছে, দেখেন ওয়াইল আছে পরের অংশে। ওয়াইল দিয়ে বোঝাইছে যে হিউম্যানদেরটা কোন একটা স্টাইলের, আবার ইনসেক্টদেরটা অন্য কোন একটা স্টাইলের। ইনসেক্টদেরটা আসে একটা রিজনে, আমি ডিটেল মানে তর্জমা করতেছি না, আর হিউম্যানদেরটা হচ্ছে অন্য কোনো রিজনে। সো তাইলে এখানে পরের অংশে আসলে কি বোঝাচ্ছে যে ইনসেক্ট এবং হিউম্যানদের মধ্যে আসলে সেরকম কোনো মিল নাই, এরকম কিছু বোঝাইছে না? আপনি একটু ইয়ে করেন তো, রেসপন্স করেন তো কাইন্ডলি। জি, দুইটা আলাদা বলতেছে। দুইটা আলাদা বলতেছে, কারণ হচ্ছে পরের অংশে ওয়াইল দিয়ে বোঝাচ্ছে যে এখানে কোনো একটা কন্ট্রাস্ট আছে এক জায়গায়। এখন যদি আমরা যদি ট্রান্সলেট করার চেষ্টা করি, যে কোঅপারেশন যেটা হচ্ছে আপনার ইনসেক্টদের মধ্যে পাওয়া গেছে, যে নিজেদের মধ্যে যে কোঅপারেশন, এটার কারণ হচ্ছে তাদের মধ্যে যে জেনেটিক সম্পর্ক আছে সেটার কারণে। আর হিউম্যানদের যে কোঅপারেশন, যেটা হিউম্যানরা কিন্তু হচ্ছে আপনার নন রিলেটিভদের মধ্যে হচ্ছে আপনার কোঅপারেট করে থাকে, আর ইয়েরা করে থাকে হচ্ছে যাদের মধ্যে জেনেটিক টাই আছে তাদের মধ্যে। তাইলে এই দুইটার মধ্যে আসলে সেরকম তেমন কোনো প্যারালাল নাই। হিউম্যানদের কোঅপারেশন এক ধরনের, ইনসেক্টদের কোঅপারেশন আরেক ধরনের। তাইলে এই যে প্যারালালটা টানা হয়ে থাকে, এটা কি রং না? রং বা এরকম কিছু একটাই তো হবে, রাইট? মানে কারেক্ট না পুরাপুরি, এরকম কিছু একটা, রাইট? আমরা যদি এখানে নিচের দিকে যাই, আনক্যানি মানে হচ্ছে খুবই রহস্যজনক, এটা না। কন্ট্রাডিক্টরি তো হবে না, রং এবং কন্ট্রাডিক্টরি দুটো তো অন্য জিনিস, রাইট? হ্যাকনিড মানে ওভার ইউজড, অতিরিক্ত ব্যবহার, এটা তো আর ধারে কাছেও না। অবভিয়াস, প্যারালালটা কি অবভিয়াস? প্যারালালটা তো হচ্ছে উল্টাটা, প্যারালালটা তো ঠিক না। সো সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে হচ্ছে যেটা আসলে উপরে উপরে মনে হয় একটা জিনিস, বাট আসলে ব্যাপারটা ঠিক না, এরকম। সুপারফিশিয়াল মানে যেটা উপরে উপরে মনে হয় যে সিমিলার, যেমন ওই যে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আর কি, যে মনে হচ্ছে যে দুইটাই তো হচ্ছে, হ্যাঁ, কমিউনিটির মধ্যে কোঅপারেশন করতেছে, বাট আসলে হচ্ছে দুইটা আসলে সেম না। সো সুপারফিশিয়াল। কারো কি এটাতে কোনো ইয়ে আছে? কন্ট্রাডিক্টরি কেন হবে না? কন্ট্রাডিক্টরি বলতে তো বোঝায় না যে একটা আরেকটাকে কন্ট্রাডিক্ট করছে, মানে হুম হুম এই দুইটার মধ্যে কোনো সামঞ্জস্য নেই। হুম হুম। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে কি, আমরা যেমন হুম, হ্যাঁ, আপনি যদি হচ্ছে কন্ট্রাডিক্টরি শব্দটা এই জায়গায় হচ্ছে আপনি যদি প্লাগ ইন করেন, তাহলে মিনিংটা কি দাঁড়ায় একটু দেখেন। যে এই প্যারালালটা হচ্ছে কন্ট্রাডিক্টরি, কিন্তু মূলত হচ্ছে কি, কন্ট্রাডিক্টরি কোন জিনিসটা? কন্ট্রাডিক্টরি হচ্ছে এখানে কন্ট্রাডিক্টরি আসলে কি আছে? দুইটা তো ডিফারেন্ট, রাইট? কন্ট্রাডিক্টরি তো না। একটা হচ্ছে আপনার কন্ট্রাডিক্টরি মানে কি, যেমন একটা জিনিস হইলে আরেকটা জিনিস হইতে পারবে না, এরকম না কন্ট্রাডিক্টরি জিনিসটা? যে সরাসরি হ্যাঁ কনফ্লিক্ট করতেছে, রাইট? আর হ্যাঁ, এখানে মূলত যেটা বলতেছে সেটা হচ্ছে ডিফারেন্ট। জাস্ট হচ্ছে আপনার যে ইনসেক্টরা যে কোঅপারেশনটা করে থাকে, সেটা করে থাকে না, এটা শুধুমাত্র। কন্ট্রাডিক্টরি কেন হচ্ছে না? বিকজ ইনসেক্ট তো আপনার জেনেটিক্যালি ট্রেনের কারণে হচ্ছে, আর হিউম্যান হচ্ছে নন রিলেটিভ যেটা আছে ওইটা, যত দুইটা তো আলাদা আলাদা, তো হ্যাঁ কন্ট্রাডিক্টরি তো আলাদা তো, পাওয়া হ্যাঁ আলাদা তো, ডিফারেন্ট। ঠিক আছে, তো আলাদা তো ডিফারেন্ট, বাট কন্ট্রাডিক্টটা কোথায় করতেছে? এই যে ওরা দুইটা যে মানে আলাদা সেজন্য। কন্ট্রাডিক্ট বলতে ভাইয়া কনফ্লিক্ট বোঝায় না, মানে যে হ্যাঁ হ্যাঁ, হিউম্যানের কনফ্লিক্ট মধ্যে কনফ্লিক্ট। যে হচ্ছে হিউম্যানরা কোলাবোরেট করতেছে নন রিলেটিভের সাথে, মানে তাদের সাথে সম্পর্কিত না, সেখানে ইনসেক্টরা কোলাবোরেট করতেছে নিজেদের মধ্যে, কারণ তাদের মধ্যে জেনেটিক টাই আছে। তো আচ্ছা, ওপেন সাইটেড প্যারালালস বলতে আসলে এখানে কি বোঝাচ্ছে, আর সুপারফিশিয়ালটা কোন কনটেক্সটে হলো? আমি আসলে হয়তো বা ওয়ার্ডস এর প্যারালাল, মিনিং বুঝছি এখানে না।
প্যারালাল শব্দের অর্থ কি আসলে? মানে এখানে প্যারালাল শব্দের অর্থ কম্প্যারিজন, রাইট? দি হুম অফ-সাইটেড কম্প্যারিজন, যে দুইটা কম্প্যারিজন করা হচ্ছে, এই দুইটা কম্প্যারিজনটা আসলে কি? কম্প্যারিজন তো কন্ট্রাডিক্টরি হয় না। কম্প্যারিজনটা ইদার হবে যে মানে অ্যাপ্রোপ্রিয়েটলি কম্পেয়ার করা হয়েছে, নতুবা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই কম্প্যারিজনটা, এরকম, রাইট? কম্প্যারিজন কন্ট্রাডিক্টরি আসলে এটা আসলে কি ধরনের মিনিং দেয় আসলে? আমি শিওর আচ্ছা না আসলে। তাহলে হচ্ছে মানে কোঅপারেশন মানে যেটা পাওয়া যায় সেটা কন্ট্রাডিক্টরি আসলে হইতে পারে, কিন্তু কম্প্যারিজন যেটা সেইটা অ্যাকচুয়ালি আর কি কন্ট্রাডিক্টরি হচ্ছে না সেটা, মানে আপনি হচ্ছে না, আমি আমি এখানে বলতে কোনো আমি আসলে কন্ট্রাডিকশন এখানে দেখতেছি না। আপনারা যদি কন্ট্রাডিকশন দেখেন, কন্ট্রাডিকশন জিনিসটা হচ্ছে কি, যদি একদিক থেকে একটা কথা আসে, আরেক দিক থেকে পুরোপুরি তার কনফ্লিক্টিং একটা জিনিস আসে, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি যে হচ্ছে আপনার যে সোশ্যাল ইনসেক্টদের যে, মোস্তাফা ভাই একটু একটু জাস্ট ওয়েট করেন। সোশ্যাল ইনসেক্টদের যে হচ্ছে আপনার যে কোঅপারেশনের যে স্টাইলটা এবং হিউম্যানস এর কোঅপারেশনের যে স্টাইলটা, এটা ডিফারেন্ট, এতটুকু বোঝাইছে, এটা ঠিক আছে। তো এটাকে আপনার কন্ট্রাডিক্টরি মনে করতেও পারেন, দুইটা স্টাইল জাস্ট হচ্ছে কন্ট্রাডিক্টরি, মিলে না, এটা ঠিক আছে, এটা সমস্যা নেই। বাট আমাদের এখানে যেটা চাইছে সেটা হচ্ছে, যারা হচ্ছে এই এই দুইয়ের মধ্যে কম্পারিজনটা করতেছে, এই কম্পারিজনটা কি, এই কম্পারিজনটা কি রাইট নাকি কম্পারিজনটা কি রং, এই টাইপের। তো কম্পারিজন তো কন্ট্রাডিক্টরি হয় না, রাইট? নাকি? আমাকে মানে সুপারফিশিয়াল বলতে আসলে কি বোঝাচ্ছে, মানে এটা হচ্ছে সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল মানে হচ্ছে যেটা অ্যাপারেন্টলি ট্রু, বাট হচ্ছে আপনার বাট মানে মানে ইন রিয়ালিটি যেটা ট্রু না। সুপারফিশিয়াল মানে হচ্ছে সারফেস লেভেলে ট্রু আর কি, উপরে উপরে দেখতে মনে হয় যে ঠিক আছে, বাট ভেতরে ভেতরে ঠিক নাই আর কিন্তু কি, এটা আসলে হচ্ছে সত্যি না। superficial। আচ্ছা হ্যাঁ, আসলে মানে কাইন্ড অফ মিসলিডিং আর কি, এরকম মিসলিডিং। সুপারফিশিয়াল এর এই এই জায়গায় যে মিনিংটা, সেটা হচ্ছে মিসলিডিং। ঠিক আছে, আই গেস, রাইট? মুস্তাফা ভাই বলেন। আচ্ছা, আমিও ওইটাই বলতে চাচ্ছিলাম আর কি, যে হচ্ছে কন্ট্রাডিক্টরি জিনিসটা হচ্ছে যে প্রথম দেখাতে যখন আমরা ক্লুটার দিকে যাচ্ছি, হুম হুম। যে কোলনের পরে ক্লু এর ক্ষেত্রে কিন্তু এক ধরনের কন্ট্রাডিকশনের দিকে নিয়ে যাচ্ছে, যে হিউম্যানরা নন রিলেটিভস এর সাথে কোঅপারেশন বা কোলাবোরেশন করতেছে, কিন্তু ইনসেক্টরা শুধুমাত্র নিজেদের মধ্যে করতেছে। তো কি এখানে একটা মানে সূক্ষ্মভাবে একটা কন্ট্রাডিকশন দেখাচ্ছে না, হ্যাঁ যে হ্যাঁ। এর হচ্ছে যে আত্মীয়তা মানে নিজেদের মধ্যেই ওরা কোঅপারেশন করতেছে, ওরা হচ্ছে যে নিজেদের মধ্যে করতেছে না, মানে হচ্ছে যে হুম হুম। আহ বাইরের সাথেও করতেছে। কিন্তু হ্যাঁ, ঠিক পরে আছে, যেটা আসলে বুঝলাম, যে হ্যাঁ হচ্ছে বলেন। যে রিলেটিভস এর মধ্যে হিউম্যানরা করে, নন রিলেটিভস এর মধ্যেও করে, তাহলে কিন্তু আসলে এখানে কন্ট্রাডিকশন হয় না পুরোপুরি। আর মেইন কথা তো হচ্ছে আরেকটা যে হচ্ছে আসলে যে মানে সলভ করি নাই, কিন্তু হচ্ছে যে ওই যে ইয়াতে কেএমএফ এ আমি হচ্ছে যে ওই প্র্যাকটিস করার সময় এটা পাইছিলাম, তখন ওদের ব্যাখ্যাটা দেখছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেএমএফ এ কোন জায়গায় ব্যাখ্যাটা আছে ইয়েতে, ওয়েবসাইটে নাকি হচ্ছে আপনার ওই ওদের ওই যে 1300? হ্যাঁ ওয়েবসাইটের মানে ওয়েবসাইটের মধ্যে আচ্ছা, হচ্ছে যে ওই বুঝছি ইয়া বুঝছি, করার পরে স্টেট ওয়াইজ। বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা হচ্ছে আপনার নেক্সট ইয়েতে যাই। আহ, বলছে, in the 19th century, geology became so respected among middle class Britons that the science came to be seen as blank. আচ্ছা, একটু কি যদি আমরা পড়ি, তাইলে আমরা কিছুটা গেস করতে পারি না? এটা তো বাদ দেন, মূলত হচ্ছে so respected that the science came to be seen as, এতই রেসপেক্টেড হয়েছে যে এটাকে কিছু একটা হিসেবে দেখা হচ্ছে। তো এতই রেসপেক্টেড হয়েছে, তাকে নিশ্চয়ই খুব হাইলি দেখা হবে, রাইট? খুব বড় কিছু হিসেবে দেখা হবে, রাইট? এতটুকু পর্যন্ত তো আমরা শিওর, রাইট? আর এই জায়গাটা কমা আছে, আমি হচ্ছে কমাটা মিটাই ফেলছি ইয়া দিয়ে। আরেকবার ব্যাক করি। তো কেম টু বি সিন অ্যাজ ব্ল্যাঙ্ক, কিছু হিসেবে দেখা হয়, কমা দিয়ে বলছে এ ইয়ার্ড স্টিক। ইয়ার্ড স্টিক মানে যেটা দিয়ে হচ্ছে, বা আরেকটু সামনে আগে আমরা দেখতে পাই, বাই উইচ আদার ডিসিপ্লিনস মেজার্ড। তো এমন একটা আহ, কাঠি বা হচ্ছে আপনার কি ইয়ার্ড স্টিক, একটা লাঠি যেটা দিয়ে মেজার করা হয়, মানে সোজা কথায় মাপকাঠি। হ্যাঁ, কি কি শব্দটা কি বলে? পরিমাপক আর কি, পরিমাপক। পরিমাপক, এক্স্যাক্টলি ওইকে পরিমাপক। মাপকাঠি বলা হয় না? বেঞ্চমার্ক। ওকে ওকে, ঠিক আছে, পরিমাপক। এই যে, তাইলে আমরা এই শব্দটা এখানে ইউজ করে ফেলতে পারি না? বলাই তো আছে, কমা দিয়ে লেখা আছে যে এই জিনিসটা কি, এই ইয়ার্ডস্টিক, এটা একটা হচ্ছে পরিমাপক। তাহলে আমরা লাস্টের দিকে যাই। মানে আচ্ছা, এটা হচ্ছে মানে এমনিতে জিআরির একটা ইয়ার কি, যে হচ্ছে সাধারণত সাধারণত ট্র্যাপ ওয়ার্ড গুলো একটু সামনের দিকে থাকে, সেজন্য হচ্ছে আমরা একটু নিচের দিক থেকে হচ্ছে অপশন পড়ে পড়ে আগাই। সো ইয়ার্ডস্টিক মানে হচ্ছে পরিমাপক, তাইলে এখানে আমরা মানে পরিমাপক আছে, ঠিক আছে। সো প্যারাডিগমেটিক, প্যারাডিগমেটিক মানে হচ্ছে এক্সাম্পলারি, কোন একটা জিনিসের আদর্শ নমুনা, এই টাইপের কিছু একটা, রাইট? প্যারাডিগমেটিক। আচ্ছা, এমনিতে যে জিনিস দিয়ে পরিমাপ করা হয়, ওই জিনিসটা কি একটা আদর্শ নমুনা টাইপের ব্যাপার স্যাপার না? যেমন
যদি আমি হচ্ছে আপনার ওজন পরিমাপ করতে চাই এবং আপনার বিপরীতে যদি হচ্ছে যে 1 কেজির একটা অথবা আপনি একটা জিনিস পরিমাপ করতে যাবেন 1 কেজির একটা বাটখারা রাখি, ওই 1 কেজি ওইটা কি একেবারে ওইটাই কি হচ্ছে আপনার 1 কেজির একটা আদর্শ নমুনা না? জি ভাইয়া, মানে ওইটাই বেঞ্চমার্ক। ওইটাই বেঞ্চমার্ক, রাইট? তো তাহলে প্যারাডিগমেটিক আই গেস হচ্ছে এখানে আনসার হবে, মানে এটাই আনসার হবে অ্যাকচুয়ালি। তারপর স্ট্যান্ডার্ড আমরা সাইজ। হ্যাঁ তারপর হচ্ছে বাকিগুলো আমরা actually দেখে নিই। এম্পিরিক্যাল মানে হচ্ছে যেটা হচ্ছে অবজারভেশনাল বা এই টাইপের কিছু, এটা এরকম কিছু না। প্র্যাগমেটিক মানে প্র্যাকটিক্যাল, এরকম কিছু এখানে নাই। ডেরিভেটিভ মানে হচ্ছে আনঅরিজিনাল, এরকম কিছু নাই। অ্যাক্সেসিবল মানে যেটা ইজি পড়া যায়, এরকম বোঝা যায়, এরকম কিছু না। সো এখানে প্যারাডিগমেটিকটাই আছে। প্যারাডিগমেটিক মানে হচ্ছে আপনার এক্সাম্পলারি, আদর্শ একটা নমুনা, এরকম। সো এটাই তো হচ্ছে ইয়ার্ডস্টিক, রাইট? কারো কিছু বলার আছে? মূলত হচ্ছে যখনই কমা দিয়ে এরকম কিছু একটা বলবে, তো আপনারা বুঝে ফেলবেন যে কমার পরেই হচ্ছে ওই ব্ল্যাঙ্ক, যদি ব্ল্যাঙ্কের পরে কমা থাকে তাহলে বেস্ট আর কি একেবারে। ব্ল্যাঙ্কের পরে কমা থাকলে তাহলে পরবর্তী যে এক্সপ্লেনেশনটা আসবে ওইখান থেকেই ব্ল্যাঙ্কের আনসারটা আসবে মোর অফেন। সো ঠিক আছে, রাইট? আমরা সামনে আগাচ্ছি। ভাই জিওলজি আর সায়েন্স কি এক জিনিস এখানে? জিওলজি আর সায়েন্স এখানে বলছে দ্য সায়েন্স, ওই সায়েন্সটা মানে শুধু সায়েন্স না, বলছে ওই সায়েন্সটা মানে ওই জ্ঞানটা। So, কোন জ্ঞান? জিওলজি, তাই তো। শুধু কিন্তু সায়েন্স বলে নাই, যে ব্রিটনস দ্যাট সায়েন্স, শুধু যদি সায়েন্স বলা হয় তার মানে বিজ্ঞান, বাট দি সায়েন্স মানে যে কোনো একটা সাবজেক্টকে কিন্তু হচ্ছে আমরা এরকম বলতে পারি যে দ্য সায়েন্স অফ এইটা, দ্য সায়েন্স অফ অ্যাস্ট্রোনমি, দ্য সায়েন্স অফ এইটা, দ্য সায়েন্স অফ ওইটা, এরকম বলা যেতে পারে। তো দি সায়েন্স মানে হচ্ছে এই যে এটা আগে যেটা বলা হয়েছে, দি দ্বারা এটা আপনার ওই যে প্রিভিয়াসলি রেফারেন্সড বোঝাচ্ছে। সো নেক্সট ইয়েতে যাচ্ছি আমরা। So throughout much of the 20th century, common scientific sense seemed to dictate that আচ্ছা একটা ব্যাপার দেখেন, এখানে অপশনটা মানে ব্ল্যাঙ্কটা শুরু হয়েছে এই জায়গায়, রাইট? সো সাধারণত ব্ল্যাঙ্ক যদি লেটে শুরু হয় আমরা চেষ্টা করি হচ্ছে যে উপরের দিকটা না পড়তে আর কি, বাট আমরা যদি হচ্ছে আপনার মিনিংটা বের করতে না পারি তখন আমরা শুরুর দিকটা আবার পড়বো আর কি। আমি এই জায়গা থেকে শুরু করছি। such choices were blank the mental capacity of humans. তো এই ধরনের চয়েস, সাচ চয়েসেস, যেহেতু সাচ বলছে তাইলে নিশ্চয়ই এই চয়েস গুলার ব্যাপারে আগে আসলে বলে আসছে, রাইট? আচ্ছা ঠিক আছে। তো এই চয়েস গুলো হচ্ছে মানুষের মেন্টাল ক্যাপাসিটির কিছু একটা, ভালো খারাপ কিছু, যে কোনো কিছু হইতে পারে, আমাদের কোনো আইডিয়া নাই। তবু আমরা সামনে আগাচ্ছি। সায়েন্টিস্টস হু ব্ল্যাঙ্ক this animal human cognitive division, আচ্ছা this animal human cognitive division were often accused of anthropomorphism. আচ্ছা anthropos মানে হচ্ছে মানুষ, হ্যাঁ, মর্ফ মানে তো মানুষের স্ট্রাকচার। সো অ্যাকিউজড অফ অ্যানথ্রোপোমরফিজম, এমনিতে অ্যানথ্রোপোমরফিজম মানে হচ্ছে মানুষের মতো, মানুষের সাথে তুলনা করা টাইপের, ঠিক আছে? মানুষের সাথে তুলনা করা অ্যানথ্রোপোমরফিজম। তাইলে আপনারা চিন্তা করেন, কেউ যদি অ্যাকিউজড অফ অ্যানথ্রোপোমরফিজম, মানুষের সাথে তুলনা করার জন্য যদি কেউ অ্যাকিউজড হয়, তার মানে সে হচ্ছে মানুষের সাথে তুলনা করতেছে, তাইলে সে ডিভিশনটা কি করতেছে? আসলে ডিভিশনটা মিটাই দিচ্ছে না অ্যানিম্যাল এবং হিউম্যানের মধ্যে। যদি সে অ্যানিম্যাল এবং হিউম্যানকে একই করে ফেলতে চায়, মানুষের মতো করে দেখতে চায়, তাইলে সে নিশ্চয়ই কি করতেছে? এই ডিভিশনটাকে নেগেট করে দিচ্ছে, রাইট? ডিভিশনটাকে মিটাই দিচ্ছে, এরকম। তাহলে আমরা আনসার হিসেবে দেখতে পারি, যদি ডিভিশনকে অ্যাকসেপ্ট করে তাহলে তো আর অ্যানথ্রোপোমরফিজম হইল না। অ্যানথ্রোপোমরফিজম মানে মানুষের সাথে কম্পেয়ার করা। এক্সেসারবেট মানে তো খারাপ করা কোনো কিছু, তো খারাপ করা তো আর হয় না এখানে। ডিভিশনকে খারাপ করা আবার কি? ডিভিশনকে ট্রান্সগ্রেস করা, মানে ডিভিশনের সীমা লঙ্ঘন করা, মানে ডিভিশনকে না মানা। তাহলে এটা হইতে পারে, রাইট? যে যিনি হচ্ছে অ্যানিমাল এবং হিউম্যানের মধ্যে এই যে ডিভিশনটাকে যিনি হচ্ছে ট্রান্সগ্রেস করেন, অর্থাৎ মানেন না, তাকেই হচ্ছে অ্যানথ্রোপোমরফিজমের জন্য অভিযুক্ত করা যায়, রাইট? যে মানুষের সাথে সদৃশ করা, এর জন্য তাকে ইয়ে করা যায়। তো এটা আমরা প্রথমে আনসার করতে পারছি। তো সাচ চয়েসেস, এখন প্রথমটাতে যাই। সাচ চয়েসেস ওয়ার ব্ল্যাঙ্ক দ্য মেন্টাল ক্যাপাসিটি অফ হিউম্যানস। এটা আসলে বোঝার কোনো উপায় নেই, আমাদের আসলে প্রথম অংশটা পড়া লাগবে। তো বলছে যে ডিক্টেট দ্যাট অ্যানিমালস কুড নট মেক এ চয়েস। এই চয়েস, এই যে সাচ চয়েসেস, এটাই বোঝাইছে চয়েস বেসড অন রেশনাল অর এস্থেটিক ক্রাইটেরিয়া। তো আগে মনে করা হইতো যে হচ্ছে অ্যানিমালদের হচ্ছে আপনার ওই যে চয়েস করতে পারে না, তারা রেশনালি যুক্তি খাটিয়ে বা যুক্তি বুদ্ধি বা এস্থেটিক দিয়ে ওই চয়েস করতে পারে না। তো তারপরে একটা ফুল স্টপ আছে মিনস মানে কি সাপোর্টে কথা বলতেছে। তো যদি
অ্যানিমালরা করতে না পারে, তাহলে সাচ চয়েসেস ওয়ার ব্ল্যাঙ্ক দ্য মেন্টাল ক্যাপাসিটি অফ হিউম্যানস। অ্যানিমালরা করতে পারে না, তার মানে কি শুধুমাত্র মানুষরাই করতে পারে, রাইট? সাচ চয়েসেস ওয়ার দ্য মেন্টাল ক্যাপাসিটি অফ হিউম্যানস, সাচ চয়েসেস ওয়ার কি হবে, মানে মানুষরা করতে পারে এরকম রিজার্ভ কিছু একটা মিনিং। হ্যাঁ, এখন আমরা যদি ইয়েগুলো দেখি, রিজার্ভড হবে, ইনকনসিস্টেন্ট হবে না, কারণ পশুর সাথে সেটা ইনকনসিস্টেন্ট, মানুষের সাথে না। ঠিক আছে, আর সিমিলার টু আবার কি, সাচ চয়েসেস ওয়ার সিমিলার টু দ্য মেন্টাল ক্যাপাসিটি অফ হিউম্যানস না, এখানে বলছে যে অ্যানিমালরা করতে পারে না, তাহলে মানুষরা করতে পারে, এখানে কুড শব্দটা এখানে আসবে, কুড দ্য মেন্টাল ক্যাপাসিটি, সো রিজার্ভড হবে। দেখেন তো কোনো প্রশ্ন আছে কিনা এখানে এটা নিয়ে, আমি দাগগুলো মিটাই দিচ্ছি। এটা বোঝা যাচ্ছে, রাইট? মোটামুটি এগুলা মোটামুটি সিম্পল আছে। ওকে, তাহলে আমরা আপনার সামনে আগাইলাম। For many adults, the adolescent years, for many adults, the adolescent years occupy blank place in the memory. So, অনেক অ্যাডাল্টের জন্য তাদের যে কৈশোরের সময়টা বা ছোটবেলার সময়টা হচ্ছে তাদের মেমোরিতে কিছু একটা প্লেস দখল করে রাখে। ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এমনিতে আমাদের একটা ব্যাপার কি, আমরা যদি বাস্তবের দিকে তাকাই, তাহলে সবাই হচ্ছে ছোটবেলার ইয়েটাকে খুব ভালো হিসেবে দেখে, বাট আমরা কখনোই হচ্ছে টেক্সটের বাইরে যাব না। এখানে ভালো হিসেবে কোনো কিছু মিন করে নাই, আমরাও নেগেটিভ বা পজিটিভ যে কোনো কিছু একটাই হইতে পারে এরকম ধরে নিব। ভালো প্লেসও দখল করতে পারে, নেগেটিভ প্লেসও দখল করতে পারে। সো আমরা এরপরে পড়ি, which to some degree is even quantifiable, which মানে এই যে জিনিসটা to some degree is even quantifiable, যেটাকে আসলে হচ্ছে আপনার কোয়ান্টিফাইও করা যেতে পারে। ঠিক আছে, সো মানে সংখ্যায় প্রকাশ করা যেতে পারে, ভালো কথা। তারপরে আচ্ছা, তাইলে আমরা এখন আসলে বুঝতেছি না সেটা কি বেশি নাকি কম, বাট বুঝতেছি যে এখানে কিছু একটা আছে, কিছু একটা প্লেস দখল করে রাখে যেটা কোয়ান্টিফাইবল। যদি আমরা নাম্বারে প্রকাশ করতে পারি তাহলে নিশ্চয়ই তাহলে একটা কোয়ান্টিটি আছে, রাইট? তো যেহেতু কোয়ান্টিফাইবল, তার মানে এখানে নিশ্চয়ই একটা কোয়ান্টিটি আছে। সো ওকে, ঠিক আছে। তো তারপরে অংশ পড়ি যে গিভ আ গ্রোন অ্যাডাল্ট এ সিরিজ অফ র্যান্ডম প্রম্পটস এন্ড কিউজ, কিছু ইঙ্গিত টিঙ্গিত এগুলো দেওয়া হোক। অডস আর হি অর শি উইল রিকল ব্ল্যাঙ্ক নাম্বার অফ মেমোরিজ ফ্রম অ্যাডোলেসেন্স, যে চান্সেস হচ্ছে বেশি যে হচ্ছে সে হচ্ছে অ্যাডোলেসেন্সের মেমোরি গুলা কিছু একটা করতে পারবে। আচ্ছা, তো এখানে আই গেস হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা কাইন্ড অফ একটা ডুয়াল পসিবিলিটি কোয়েশ্চেন। আপনারা এগ্রিড কিনা একটু জানেন। আমার কাছে মনে হচ্ছে এটা একটা কাইন্ড অফ ডুয়াল পসিবিলিটি কোয়েশ্চেন। পসিবিলিটি যে হচ্ছে এরকম হইতে পারে যে সে অ্যাডোলেসেন্স থেকে কম সংখ্যক মেমোরি হচ্ছে সে ইয়ে করতে পারবে, আপনার মানে রিকল করতে পারবে। আর সেক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি যদি কম সংখ্যক মেমোরি সে রিকল করতে পারে, তার মানে হচ্ছে অ্যাডোলেসেন্ট ইয়ারগুলা তার মেমোরিতে একটা আনইম্পর্টেন্ট একটা, মানে অর্থাৎ এখানে নেগেটিভ বসবে, আনইম্পর্টেন্ট একটা প্লেস দখল করে রাখে। আবার এরকমও হইতে পারে যে খুবই ইম্পর্টেন্ট একটা প্লেস দখল করে রাখে, তাহলে সে হচ্ছে অনেক বেশি পরিমাণ মেমোরি সে হচ্ছে আবার আপনাকে ইয়ে করতে পারবে, কি বলে ওই ইয়ে করতে পারবে, রিকল করতে পারবে। রিকল করতে পারবে। হ্যাঁ, সো আমার কাছে মনে হচ্ছে এটা একটা ডুয়াল পসিবিলিটি। আপনার কি এগ্রিড, মানে আপনাদের কাছে কি ডুয়াল পসিবিলিটি মনে হয়েছে? ভাই এখানে কোয়ান্টিফাইবল ওয়ার্ডটা মনে হয় কি? হ্যাঁ, কোয়ান্টিফাইবল মানে তো হচ্ছে যে যাকে হচ্ছে সংখ্যায় প্রকাশ করা যায়। সো মানে বেশি বেশি গোনা যায়। হ্যাঁ, সো একটা ইঙ্গিত আছে, এটা ঠিক আছে। কোয়ান্টিফাইবল এর মাধ্যমে আসলে একটা ইঙ্গিত আছে যে হচ্ছে যেহেতু এটাকে সংখ্যায় প্রকাশ করা যায়, তো আই গেস হচ্ছে মোটামুটি সংখ্যায় প্রকাশ করার মতো বা মোটামুটি কি কম। এটা কি বেশি ভাইয়া, মানে এতই কম যে হাতে গুণে প্রকাশ করা যাবে এরকম না? ও না 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 না, এরকম না। আসলে কোয়ান্টিফাইবল মানে হচ্ছে জাস্ট সংখ্যায় প্রকাশ করা যাবে, বাট এটা বেশি হইতে পারে, কম হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দুই ধরনের ইয়েই আমরা নিয়ে দেখি। প্রথমত আমরা যদি পজিটিভ দুইটা ধরে দেখি, তাহলে হচ্ছে অকিউপাই যদি হচ্ছে স্পেশাল প্লেস হয়ে থাকে তাহলে প্রিভিলেজ প্লেস, আর তাইলে সে হচ্ছে বেশি পরিমাণ নাম্বার, মানে অনেক বেশি পরিমাণ নাম্বার হচ্ছে যেহেতু স্পেশাল প্লেস, তাহলে স্পেশাল হইলে তো শুধু মডেস্ট হইলে তো হবে না, মডেস্ট হইলে তো স্পেশাল হইলো না ব্যাপারটা, রাইট? ডিসপ্রপোর্শনেট নাম্বার অফ মেমোরিজ মানে সংখ্যা অনেক বেশি, ডিসপ্রপোর্শনেটলি হচ্ছে অনেক বেশি। কোনো কিছু যদি স্পেশাল হয় তাইলে তো সেটা ডিসপ্রপোর্শনেট হবে, সেটা তো মডেস্ট হবে না। মডেস্ট হইলে তো আর স্পেশাল হইলো না ব্যাপারটা। যদি হাতে গোনা কয়েকটা মডেস্ট নাম্বার অফ মেমোরিজ সে যদি রিকল করতে পারে, তাহলে এটা তো ঠিক কন্ট্রাস্ট হইলো না, রাইট? সো এটা একটা ওয়ে। আর যদি পেরিফেরাল হয়ে থাকে
দেখেন পেরিফেরালটা যদি আমরা যদি নেগেটিভটা ধরি, যে অ্যাডোলেসেন্ট ইয়ারগুলো একটা পেরিফেরাল জায়গা দখল করে, পেরিফেরাল মানে অত ইম্পর্টেন্ট না, আনইম্পর্টেন্ট, এটাকে যদি আমরা আনসার ধরি তাহলে এই অপশনে কোনো ইয়ে নাই আপনার, কারণ পেরিফেরাল মানে অগুরুত্বপূর্ণ। তাইলে এখানে হবে যে কি, মানে খুবই কম সংখ্যক মেমোরি, কিন্তু এখানে খুবই কম সংখ্যক বলতে সেরকম কোনো ওয়ার্ড নাই। মডেস্ট মানে তো বেশ মানে মোটামুটি একটা সংখ্যক ওয়ার্ড, তাহলে এটা কিন্তু হচ্ছে আপনার ওই পেরিফেরালের সাথে আসলে যাচ্ছে না। পেরিফেরাল মানে একেবারে অগুরুত্বপূর্ণ। সো বুঝতে পারছেন কিনা যে এখানে এই জন্য হচ্ছে আমরা আপনার এই পজিটিভ দুইটা নিব, কারণ হচ্ছে এই পজিটিভ দুইটার কন্ট্রাস্ট এখানে হচ্ছে। তো অনেক অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন আসে যেটা হচ্ছে ডুয়াল পসিবিলিটি কোয়েশ্চেন, যেখানে আসলে আপনাকে আসলে মানে ইয়ে করতে হবে আর কি, মানে দুইটা অপশনই মাথায় রাখতে হবে, এবং যেই অপশনের পক্ষে আপনি হচ্ছে অপশন ইয়ে পাবেন, চয়েস পাবেন, ওই অপশনটাই আপনি দাগাবেন। এবং আমার কাছে মনে হয়েছে যে এখানে আসলে সেরকম ভালো কোনো মানে ক্লিয়ার কাট কোনো ক্লু নাই আর কি, কিছুটা ক্লু আছে কোয়ান্টিফাইবল এর মধ্যে, বাট আর ক্লিয়ার কাট কোনো ক্লু পাই নাই যেটা হচ্ছে আপনাকে পজিটিভের দিকে একটু বেশি হচ্ছে নিয়ে যাবে বা নেগেটিভের দিকে একটু নিয়ে যাবে। আপনাদের কোনো ভাইয়া মতামত? এখানে এখানে যে অডস যেটা আছে বলছে যে অডস মানে ব্যতিক্রম, এই ক্ষেত্রে এটা কি কোনো ক্লু না? না 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 না, অডস মানে ব্যতিক্রম না, অডস মানে হচ্ছে প্রবাবিলিটি। অড মানে এমনিতে অড মানে হচ্ছে মানে অদ্ভুত, এটা ঠিক আছে অ্যাডজেক্টিভ মানে হিসেবে। অডস মানে হচ্ছে মতভেদ আর কি। না 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 না, অডস অডস যখন এস যখন ব্যবহৃত হয় অডের সাথে, তো অডস মানে হচ্ছে odds মানে probability, what are the odds that a calamity will happen tonight, অথবা what are the odds যে হচ্ছে আজকে রাতে কালবৈশাখী হবে, এই odds মানে হচ্ছে probability, এই ওই অডের সাথে সম্পর্কিত মানে না। ভাইয়া ওইটা না হওয়ার সম্ভাবনা না, মানে না না, odds মানে Or- probability, odds মানে simply probability, এটা হইতেও পারে নাও হইতে পারে, আপনি একটু সার্চ করেন না। odds হ্যাঁ, মানে মডেস্ট ইয়ে তো আমি যদি লিমিটেশন বা হচ্ছে লিমিটেড বা একদম স্মল নাম্বারকে বোঝায়, তাহলে পেরিফেরাল সাথে না, মডেস্ট পুরোপুরি। যাবে না কেন? আপু মডেস্ট মানে মোটামুটি টাইপের একটা নাম্বার, মোটামুটি হ্যান্ডসাম টাইপের একটা নাম্বার, খুব বেশি না খুব কমও না, এটা হচ্ছে মডেস্ট। লিমিটেড ঠিক আছে বাট সেটা কম না, মোটামুটি। মডেস্টটা হচ্ছে মোটামুটি মিডিয়াম টাইপের একটা নাম্বার, এটা হচ্ছে মডেস্ট। আচ্ছা আমার ভাইয়া disproportionate মানে দেখলাম too small or too large compared with টু স্মল, something হ্যাঁ else. রাইট তো রাইট। এইটা কি পেরিফেরালের সাথে যায় না, মানে too small অর্থে? না এমনিতে সাধারণত যদি আপনার কোনো কিছু যদি ডিসপ্রপোর্শনেটলি বলা হয়ে থাকে যে এই জিনিসটা ডিসপ্রপোর্শনেট নাম্বার, তার মানে হচ্ছে আসলে হচ্ছে আপনার সাধারণত ডিসপ্রপোর্শনেটলি বেশি বোঝানো হয়ে থাকে। ডিসপ্রপোর্শনেট মানে হচ্ছে জাস্ট যেটা আপনার মাত্রাতিরিক্ত, মানে এটা যদি আমরা যদি ইয়ে করি আর কি, হচ্ছে আপনার ওই বাংলা করি তাহলে এটা হচ্ছে মাত্রাতিরিক্ত বোঝায়, এবং এটা সাধারণত হচ্ছে আপনার বেশি বোঝায়। ডিসপ্রপোর্শনেট মানে হচ্ছে ডিসপ্রপোর্শনেটলি লার্জার এরকম। সো ডিসপ্রপোর্শনেট নাম্বার অফ মেমোরিজ মানে হচ্ছে ডিসপ্রপোর্শনেটলি লার্জার নাম্বার অফ মেমোরিজ। এমনিতে শাব্দিক অর্থ যদি আপনি ডিসপ্রপোর্শনেট নেন মানে হচ্ছে হচ্ছে জাস্ট নট প্রপোর্শনেট, রাইট? বাট এটার একটা মিনিং হচ্ছে যে ডিসপ্রপোর্শনেটলি বেশি কোনো কিছু। আমরা একটু সার্চ করে দেখি আসলে শব্দগুলা। অডস একজন বলছেন, অডস অডস মানে হচ্ছে আপনার প্রবাবিলিটি, যদি এস সহ দেখেন আর কি, এস সহ প্রবাবিলিটি। এই যে দেখেন দা রেশিও বিটুইন, এই যে হইতে পারে না হইতে পারে এরকম একটু ইয়েগুলো দেখেন, এই যে দেখেন এই যে লাইকলিহুড প্রবাবিলিটি, আর হচ্ছে আপনার ডিসপ্রপোর্শনেট, এগুলো আসলে লজিক্যালি ডিফেন্ড করাটা বেশ ইয়ের কাজ আর কি। টু লার্জ আর টু স্মল ইন কম্পারিজন, হ্যাঁ দুইটাই হতে পারে, বাট সাধারণত ডিসপ্রপোর্শনেটলি কোনো কিছু যদি হয় তাহলে হচ্ছে সাধারণত একটু বেশি। এই যে এক্সেসিভ দেখেন, মিনিংটা দেখেন, সাধারণত হচ্ছে এই ধরনের মিনিং এ বেশি ব্যবহৃত হয়। দেখেন এক্সেসিভ, অতিরিক্ত। সো এই আর কি। আর মডেস্ট যদি দেখেন, মডেস্ট মানে আসলে মাঝামাঝি, সাধারণত মানে মিডিয়াম। এই যে দেখেন মডেস্টের একটা মিনিং হচ্ছে যেটা রিলেটিভলি মডারেট, লিমিটেড অর স্মল, স্মল হইতে পারে ঠিক আছে, বাট সাধারণত হচ্ছে আপনার দেখেন মানে অধিকাংশ মিনিং দেখেন মডারেট, মাঝামাঝি, ফেয়ার, মাঝামাঝি, টলারেবল, মানে মোটামুটি সহ্য করার মতো এরকম, এডিকুয়েট, পর্যাপ্ত, স্যাটিসফ্যাক্টরি, সন্তোষজনক। তো সাধারণত হচ্ছে এই ধরনের মিনিং ওলা ইয়ে আসে আর কি বেশি। মডেস্ট মানে সাধারণত হচ্ছে এই ধরনের মিনিং। ওকে, সো আমরা সামনে গেছি তাহলে। নেক্সট যেটা সেটা হচ্ছে কোম্পানি হিস্টোরিয়ানস tend to focus on either the company itself or company leaders. Company itself or company leaders. The latter মানে তো পরেরটা, মানে এটা leaders. The latter being blank by writers who think blank is important. Okay. So আচ্ছা ঠিক আছে, এখানে কি কোনো গ্যাস করার কোনো উপায় আছে? যে হচ্ছে এখানে বলছে যে হিস্টোরিয়ানরা হচ্ছে
হয় কোম্পানির উপরে ফোকাস করেন নাইলে কোম্পানির লিডারের উপরে ফোকাস করেন। তো এরপরে বলতেছে দ্য লেটার মানে দ্য পরেরটা, দ্য লেটার বিং ব্ল্যাঙ্ক বাই রাইটার্স। তো রাইটাররা এই লিডারদেরকে কিছু একটা করেন, হু থিঙ্ক ব্ল্যাঙ্ক ইজ ইম্পর্টেন্ট। তো এমন হইতে পারে যে রাইটাররা লিডারদেরকে ইম্পর্টেন্ট মনে করেন, কারণ মনে করেন যে লিডারশিপ ইজ ইম্পর্টেন্ট, এরকম হইতে পারে। অথবা দুইটাই হইতে পারে, যে রাইটাররা এটাকে অগুরুত্বপূর্ণ মানে রাইটাররা হচ্ছে এটাকে অ্যাভয়েড করেন কারণ তারা মনে করেন যে লিডারশিপ অথবা অন্য কিছু হচ্ছে ইম্পর্টেন্ট, এরকম কিছু একটা। মানে এখানে একটা ডুয়াল পসিবিলিটি আছে। তো আমরা সামনে আগাচ্ছি, সামনেটা আগাইলে হয়তো বা হচ্ছে কোনো ক্লু পাওয়া যাবে আর কি। দ্য ফর্মার, তাহলে লেটার হচ্ছে এইটা, তাহলে ফর্মার হচ্ছে এটা, কোম্পানি ইটসেলফ, এটা হচ্ছে ফর্মার। দ্য ফর্মার ফেভার্ড বাই রাইটার্স হু থিঙ্ক কোম্পানি হেডস আর অ্যাকচুয়ালি, এখন দেখেন যারা হচ্ছে এটাকে ফেভার করবে তারা কি মনে করবে, তাইলে হেডস মানে লিডার্স, তারা মনে করবে লিডার্স আর অ্যাকচুয়ালি মানে অত ইম্পর্টেন্ট না, এরকম কিছু একটা, মানে নেগেটিভ কিছু একটা হবে, রাইট? ফর্মারকে যারা ফেভার করবে অর্থাৎ কোম্পানিকে যারা ফেভার করবে তারা নিশ্চয়ই মনে করবে তাইলে লিডাররা না, মানে কিছু একটা নেগেটিভ কিছু একটা হবে। তো মানে লিডাররা অত ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে কথা। এখানে তো ইম্পর্টেন্স নিয়ে কথা হচ্ছে, আগের বার বলছে ইম্পর্টেন্ট, তাহলে এখানে হবে ইম্পর্টেন্ট না, নট ইম্পর্টেন্ট। তাহলে ইনফ্লুয়েন্সিয়াল মানে হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হবে না। আনকন্ট্রোলড, এখানে কন্ট্রোলড আনকন্ট্রোলড এটা নিয়ে আসলে আলোচনা নাই, এটা কাইন্ড অফ ইররেলেভেন্ট, কন্ট্রোলের বাইরে। আমাদের ইয়ে হচ্ছে যে আগে বলছে ইম্পর্টেন্ট, এইটা হবে ইম্পর্টেন্ট না। তাহলে ইন্টারচেঞ্জেবল মানে তাকে চেঞ্জ করা যেতে পারে, তাকে চেঞ্জ করা যেতে পারে, চেঞ্জ করলেও কিছু হবে না। অর্থাৎ তাহলে লিডার জিনিসটা এত ইম্পর্টেন্ট না, তাকে চেঞ্জ করা যেতে পারে। তাহলে আই গেস ইন্টারচেঞ্জেবল শব্দটা এই জায়গায় খাটে, রাইট? আমাদের ভাইবের সাথে যায়। এখন আমরা আগেরটাতে আসি। আগে বলছে যারা ফরম্যাটটাকে অর্থাৎ কোম্পানিকে যারা ফেভার করে তারা মনে করে হেডস বা লিডাররা হচ্ছে এত ইম্পর্টেন্ট না। তাইলে এখন আসেন যারা লেটারটাকে, দ্য লেটার মানে লিডার্স, দ্য লেটার বিং ড্যাশ বাই রাইটার্স, তাহলে আগে বলছে ফরম্যাটটাকে যারা ফেভার করে, তাহলে এর আগে নিশ্চয়ই বলবে তাইলে লেটারটাকে যারা ফেভার করে, ফেভার্ড, রাইট? তাহলে এখানে হবে ফেভার্ড মানে হচ্ছে প্রিফার্ড। তাহলে যারা পরেরটাকে যারা ফেভার করে তারা কি মনে করে, তাহলে এই জিনিসটা লিডার জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, রাইট? পরের বার বলছে যে লিডার জিনিসটা ইম্পর্টেন্ট না, তাহলে আগের বার বলছে লিডার জিনিসটা ইম্পর্টেন্ট, তাহলে এই যে লিডারশিপ ইজ ইম্পর্টেন্ট। এই তো দেখেন তো বুঝছেন কিনা, এটা মোটামুটি এমনিতে স্ট্রেট ফরওয়ার্ড আছে। জাস্ট শেষের দুইটা লাইন আমি একটু আঁকাবুকি বেশি করে ফেলছি, একটু দেখেন। ফর্মার ফেভার্ড, তাহলে লেটার ফেভার্ড। হ্যাড এটা নট ইম্পর্টেন্ট, তাহলে এখানে হ্যাড ইম্পর্টেন্ট। এই তো জাস্ট এই পরের এই যে কমা দিয়ে বিভক্ত দুইটা পার্ট জাস্ট একটা আরেকটার কন্ট্রাস্টে আছে। এটা কি ধরনের কন্ট্রাস্ট? এটা হচ্ছে কাইন্ড অফ সাপোর্ট হওয়ার কথা না, তাহলে এটা হ্যাঁ কিভাবে কন্ট্রাস্ট হবে? হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা ব্লক অফ 4 নামে একটা জিনিস তো আমরা পড়ছি, রাইট? যদি মানে অনেক সময় কমা থাকেও বাট কিছু জিনিসের কারণে কন্ট্রাস্ট হইতে পারে। যেমন এখানে দ্য লেটার আর দ্য ফর্মার, এই দুইটা হচ্ছে একটা আরেকটার, আগেরটা এবং পরেরটা। লেটার মানে পরেরটা, ফর্মার মানে আগেরটা। এই যে আগেরটা এবং পরেরটা এই দুইটা জিনিস হচ্ছে একটা আরেকটার কন্ট্রাস্ট। সেজন্য হচ্ছে এই যে পরেরটাকে যারা গুরুত্ব দেয় তারা মনে করে লিডারশিপ ইম্পর্টেন্ট, আগেরটাকে যারা গুরুত্ব দেয় তারা মনে করে লিডারশিপ ইম্পর্টেন্ট না। এই তো এটা হচ্ছে ব্লক অফ 4। এই তো হ্যাঁ। সো ঠিক আছে, আই গেস রাইট, এটা মোটামুটি ইয়ে আছে, স্ট্রেট ফরওয়ার্ড আছে। সামনে যাচ্ছি। নেক্সট যেটা, পাবলিশার পাবলিসিস্ট এন্ড ব্রডকাস্টার্স লাভ অ্যানিভার্সারিজ, those occasions when historical events become blank in blank culture of celebration। ঠিক আছে, তো ঠিক আছে, পাবলিশার পাবলিসিস্ট ব্রডকাস্টার এরা হচ্ছে অ্যানিভার্সারি টাইপের জিনিস অনেক ভালোবাসে। তো অ্যানিভার্সারি মানে যে সেলিব্রেশনের জিনিসটা অনেক ভালোবাসে। তো when historical events become blank in blank culture of celebration, সো কি ধরনের কালচার হইতে পারে? তো এটা মানে কি ধরনের কালচার হইতে পারে, বিকাম ব্ল্যাঙ্ক ইন ব্ল্যাঙ্ক কালচার। তো কি ধরনের কালচার হইতে পারে সেটা আমরা কিছুটা এখান থেকে আই গেস আইডিয়া পাই। আমরা এটা আসলে আমি আগে পড়ে আসছি, তো সো এটার পক্ষে আসলে ক্লু খুবই কম পাইছি। ইভেন হচ্ছে আই গেস এই একই প্রবলেম আমরা কয়েকদিন আগে আরেকটা টিসিএসসি করছিলাম, এই একই প্রবলেম সম্বন্ধে আমরা আরেকবার পাইছিলাম। জি ভাইয়া 24 এ ছিল। হ্যাঁ 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 কোন একটাতে ছিল এক্স্যাক্টলি, এই জন্য এটা পড়েই আমার মনে হচ্ছিল যে এটা ওইটা নিয়ে ওই দিন অনেক পেন খাইছিলাম। সো এমনিতে এটা খুব ইজিলি আনসার করা যায় এবং আনসার পারফেক্ট হবে। আপনারা যদি পড়েন জাস্ট এবং জাস্ট অপশনগুলো দেখেন তাইলেই পারফেক্ট হবে।
বাট এটা সমস্যা হচ্ছে ওই যে যেভাবে আমরা ইউজুয়ালি হচ্ছে আমাদের স্ক্রুটিনাইজ করা উচিত আর কি, যেটা অ্যানালাইজ করা উচিত, ওইভাবে অ্যানালাইজটা করতে পারিনি সেদিন। সো অন আচ্ছা এনিওয়ে আমরা সামনে আগাচ্ছি। সো অন সাচ অকেশন মানে কি এই ধরনের অকেশন, এই যে ইউনিভার্সিটি টাইপের, অন সাচ অকেশন প্যাট্রিয়টিক সেন্টিমেন্ট এন্ড ন্যাশনাল প্রাইড wrapped ইন দ্য প্যানোপ্লি অফ হিস্ট্রি। আচ্ছা প্যানোপ্লি মানে জানি না, মোটামুটি বুঝতে পারতেছি যে হিস্ট্রির সাথে যখন এই যে প্যাট্রিয়টিক সেন্টিমেন্ট মিলে যখন হচ্ছে টু ম্যানুফ্যাকচার এ মিথিক্যাল পাস্ট দ্যাট ইজ সার্ভিসেবল ফর পাবলিক ব্ল্যাঙ্ক। আচ্ছা সো দ্যাট ইজ সার্ভিসেবল, এখানে বলছে যে যখন সার্ভিসেবল হয়, তাহলে এই সার্ভিসেবল শব্দটাই আমরা এই জায়গায় বসাইতে পারি যে ফডকাস্টার যারা আছে তারা হচ্ছে আপনার এই অ্যানিভার্সারি জিনিসটাকে অনেক ভালোবাসে, কারণ হচ্ছে এই অকেশন গুলাতে তারা এই হিস্টোরিক্যাল জিনিসগুলাকে মানুষের কাছে সার্ভিসেবল করতে পারে, অর্থাৎ মার্কেটেবল করতে পারে, অর্থাৎ বেচতে পারে, এটা হচ্ছে কথা। তো এই বেচার ইয়েটা কোথা থেকে আসে, এই যে এই আপনি এই অপশনগুলো দেখলেই বুঝবেন একটা ভাইব আছে যে বিক্রি করতে চায়, এই ধরনের একটা ভাইব আছে। তবু আমরা যদি সামনেও আগে আরো ভালো করে সেটা দেখতে পারবো। তো মার্কেটেবল আর্টিফ্যাক্ট ইন দ্য ব্ল্যাঙ্ক কালচার অফ সেলিব্রেশন, এটা কি ধরনের কালচার? এই যে পাবলিশার এরা কেন ভালোবাসে এই জিনিসগুলোকে? কারণ এটা কমার্শিয়াল কালচার, বিক্রি করতে পারে। বিক্রি করতে পারার আর কি ইয়ে আছে, ক্লু আছে? দেখেন অন সাচ অকেশন প্যাট্রিয়টিক সেন্টিমেন্ট এন্ড ন্যাশনাল প্রাইড, যে এই যে জাতীয়তাবাদের বা হচ্ছে আপনার দেশপ্রেমের যে চেতনা এবং হচ্ছে যে জাতীয় যে প্রাইড, যেটা সজাত্য বোধ, যেটা wrapped in the panoply of হিস্ট্রির দিয়ে মুড়িয়ে যখন এই যে প্যাট্রিয়টিক সেন্টিমেন্ট এগুলা যখন হচ্ছে ইয়ে করা হয় টু ম্যানুফ্যাকচার এ মিথিক্যাল পাস্ট, হ্যাঁ, যে তো এটা দিয়ে মুড়িয়ে তারা একটা মিথিক্যাল একটা পাস্ট তৈরি করে। তো কেন তৈরি করে? দ্যাট ইজ সার্ভিসেবল ফর পাবলিক কি, যেটা হচ্ছে পাবলিকের, কনজাম্পশন। হ্যাঁ পাবলিককে খাওয়াইতে পারবে। এই তো ওরা হচ্ছে এটাকে মুড়িয়ে দিচ্ছে যেন পাবলিককে সেটা খাওয়ানো যায়। সো সেজন্য হচ্ছে পাবলিক কনজাম্পশন এই জিনিসটা কি দেখেন। তো আপনার যেটা হচ্ছে আপনার সার্ভিসেবল ফর পাবলিক কনজাম্পশন, পাবলিককে খাওয়ানো যায়, ওই জিনিসটাই হচ্ছে আপনার দ্যাট ইজ বিকাম মার্কেটেবল। যেটা মার্কেটেবল সেটাই হচ্ছে সার্ভিসেবল টু পাবলিক কনজাম্পশন, এটাই। সো এইভাবে আমরা করছি আর কি। সো ওইভাবে অ্যানালাইজ করতে পারি নাই, কিছুটা হচ্ছে আর কি কাইন্ড অফ জাস্ট একটা সেন্টেন্স কি ইমপ্লাই করে ওইটা ধরে করছি আর কি। কারো কি বেটার ক্লু আছে এটাতে? আমরা আরেকদিন এটা ট্রাই করছিলাম, ওই যে 24 নাম্বার ইয়েতে পাইছিলাম, তো ওই দিনও আমরা এইভাবেই করছিলাম আর কি। আর প্যানোপ্লি মিনিংটা একটু দেখে নিয়েন, এটা মিনিংটা আসলে জানি না। তো এমনিতে সবগুলো মিনিং আসলে জানা লাগে না, টু বি অনেস্ট। ইন দ্য প্যানোপ্লি অফ হিস্ট্রি আমাদের জানার দরকার নাই প্যানোপ্লি মানে কি, আপনি জাস্ট একটু বুঝলেই হবে যে হিস্ট্রির সাথে এই জিনিসগুলো হচ্ছে সে র‍্যাপ করে দিচ্ছে। এটা কেউ কিছু বলবেন? সামনে আছে। আচ্ছা এখন আমাদের এসি গুলো কম্পারেটিভলি ইজি হয়, তো আই গেস হচ্ছে দ্রুত শেষ করব। প্যানোপ্লি তো মনে হয় না গ্রেগের ওয়ার্ড লিস্টে আছে কি? নাই হয়তো বা, সবগুলো ওয়ার্ড তো আসলে গ্রেগের ওয়ার্ড লিস্টে থাকবে এরকম না। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, কেএমএফ তো আপনার হচ্ছে কাইন্ড অফ ইলিগাল ম্যাটেরিয়াল, বুঝছেন? তো সে হচ্ছে কেএমএফ থেকে খুব বেশি কিছু নিবে কি নিবে না আসলে শিওর না। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আপনার আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের অপশনের ওয়ার্ড গুলা, টেক্সটের ওয়ার্ড গুলা না। টেক্সটে অনেকগুলো ওয়ার্ড আছে, টেক্সটের ওয়ার্ড কিন্তু আপনার বাইপাস করেও আপনি হচ্ছে আনসারে পৌঁছাতে পারবেন। ওকে, সো তাহলে আমরা হচ্ছে ইয়েতে যাই, এসিতে যাই। এসিতে হচ্ছে যেমন 6টা অপশন থাকে এবং আমাদের 2টা অপশন চুজ করতে হয়। সো আমাদের প্রথম কাজ হচ্ছে আসলে দুইটা করে পেয়ার তৈরি করা। তো ফ্লিটিং মানে আপনাদের হয়তো মনে আছে, ফ্লিটিং মানে যে এভানেসেন্ট, যে ক্ষণস্থায়ী। এনসাইক্লোপিডিক মানে হচ্ছে অনেক সব, মানে এনসাইক্লোপিডিক মানে কোনো কিছু সব নলেজ আছে এরকম। এনসাইক্লোপিডিক এটা কম্প্রিহেন্সিভ এর সাথে যায় বা পলিমেথিকের সাথে যাইতে পারে। পলিমেথিক মানে হচ্ছে যার অনেক ইয়ে আছে আর কি, অনেক কিছুতে হচ্ছে আপনার ইয়ে আছে। পলিম্যাথ অনেক ডিসিপ্লিনের উপর পারদর্শিতা আছে, পলিম্যাথ বলা হয়ে থাকে। ইনকনগ্রুয়াস পেটি, ওকে। তাই তো 2টা জোড়া পাইলাম আমরা, এই 2টা জোড়া থেকে কোনো একটা জোড়া আনসার হবে। So Rebecca West's book Black Lamp and Clavin is a singularity blank achievement. তো singularity blank achievement এটা কিছু একটা অ্যাচিভমেন্ট, আমরা জানি না এটা কি ধরনের অ্যাচিভমেন্ট। তো এরপরে বলছে যে 1100 pages that meld the genres of এটা and এটা। তো আর পড়ার দরকার নেই। মেল্ড মানে হচ্ছে মিক্স করা, এই জিনিসগুলার হচ্ছে একটা মিক্সচার, ঠিক আছে। 1100 পেজ বোঝা যাচ্ছে যে অনেক বেশি পেজ। তাইলে এটা আপনার কি হইতে পারে, কি ধরনের, হ্যাঁ কি ধরনের অ্যাচিভমেন্ট? হ্যাঁ রাইট, এটার মধ্যে আপনার সবকিছু আছে, এই টাইপের একটা অ্যাচিভমেন্ট, রাইট। যে সে এই একই বইয়ের মধ্যে হচ্ছে আপনার ট্রাভেল নিয়েও বলছে, অটোবায়োগ্রাফিও করছে, হিস্ট্রিও নিয়ে করছে, ফিলোসফিক্যালও করছে। তাহলে এটা হচ্ছে আপনার এই যে পলিমেথিক একটা কাজ, রাইট, পলিমেথিক অ্যাচিভমেন্ট বা এনসাইক্লোপিডিক অ্যাচিভমেন্ট।
এটা ক্লিয়ার, রাইট? সামনে আগাচ্ছি। এটা মূলত সাপোর্টটা আসে এখান থেকে, এই কমার পর থেকে এই আগের অংশের ব্যাখ্যা আছে। সো সামনে আগাচ্ছি। সো তারপর এটা হচ্ছে পপুলার এবং অ্যাক্লেইমড, এই দুইটা একসাথে। অ্যাক্লেইমড মানে খুবই প্রশংসিত, পপুলার মানে জনপ্রিয়, একই। প্রভোকেটিভ, কন্ট্রোভার্সিয়াল। প্রভোকেটিভ এবং কন্ট্রোভার্সিয়াল মোটামুটি একই রকম। প্রভোকেশন মানে প্রভোকেটিভ কোনো কিছু হচ্ছে কন্ট্রোভার্সিয়াল হয়। ইমপ্রেসিভ এবং ড্রামাটিক, এই দুইটা ইমপ্রেসিভ এবং ড্রামাটিক আই গেস হচ্ছে হবে না। সো ড্রামাটিক, প্রভোকেটিভ না। সো শি এক্সপেক্টেড হার বুক টু বি ব্ল্যাঙ্ক, সে এক্সপেক্ট করছিল তার বইটা কিছু একটা হবে। তো এরপরে কমা দিয়ে দেয়া আছে, but in fact few of her readers disagreed with his premise. Few of her readers disagreed with its premise মানে হচ্ছে খুব কম সংখ্যক রিডারই ডিসএগ্রি করছে। তার মানে সবাই কি করছে আসলে, এগ্রি করছে, রাইট? সবাই এগ্রি করছে, বাট এগ্রি করছে সবাই, রাইট? তো যেহেতু বাট দিছে, তার মানে এখানে এই দুইটা পার্টের মধ্যে আসলে মানে সাপোর্ট না হয়, আসলে কন্ট্রাস্ট হয়ে গেছে। তো সবাই এগ্রি করছে, তাহলে সে এক্সপেক্ট কি করছিল, যে সবাই ডিসএগ্রি করবে, রাইট? তার বইটা একটা ডিসএগ্রিড একটা বই হবে, কন্ট্রোভার্সিয়াল হবে, রাইট? এ এবং ই হবে, ঠিক আছে, রাইট? তাহলে সামনে আগাচ্ছি আমরা। পরের অংশটা আর পড়ি নাই আসলে, আই গেস পরের অংশ আর খুব বেশি থাকবে না। সাধারণত এরকমই হয় যে আনসারটা এরকম আছে এবং পরে ইচ্ছা করে হচ্ছে অনেক দীর্ঘ লাইন দিয়ে দেয় যেন আপনি ওগুলো পড়ে এবং হচ্ছে আপনি কনফিউজড হন আর কি। বাট পুরোটা পড়ে দেখেন, আসলে তেমন কোনো পরিবর্তন হবে না। তো সাধারণত ব্ল্যাঙ্ক যেখানে থাকে, ব্ল্যাঙ্কের ক্লু গুলা ব্ল্যাঙ্কের কাছাকাছি থাকে, খুব বেশি দূরে থাকে না। সো এরপরেরটা যেমন এখানেও যদি আমরা চাই, আমরা হচ্ছে এই জায়গা থেকে আই গেস ইয়ে করতে পারি যে ব্ল্যাঙ্ক দি অ্যাচিভমেন্টস অফ মেনি ম্যামালস। হ্যাঁ, এ নাম্বার দ্যাট সিমস টু ব্ল্যাঙ্ক দি অ্যাচিভমেন্ট অফ মেনি ম্যামালস। অনেক ম্যামালের বা অনেক স্তন্যপায়ী প্রাণীর অ্যাচিভমেন্টকে কিছু একটা করে ফেলে। আমরা প্রথম দিকে পড়তেই যাচ্ছি না, আমরা সামনে আগাচ্ছি। সো অনেক অ্যাচিভমেন্টকে কি করে ফেলে, ইভেন দ্য ভার্সেটাইল বটল নোজ ডলফিন অনলি পারফর্মস অ্যাবাউট টুয়াইস দি নাম্বার। ওকে, ঠিক আছে। তো ডলফিন হচ্ছে আপনার যে ভার্সেটাইল, হ্যাঁ, তো ডলফিন হচ্ছে পারফর্মস অনলি অ্যাবাউট, কি বলছে, অনলি অ্যাবাউট, অনলি পারফর্মস অ্যাবাউট টুয়াইস, অনলি অ্যাবাউট টুয়াইস, মাত্র দুই, মাত্র ডাবল কাজ করতে পারে, বা এই টাইপের কিছু একটা, মাত্র ডাবল কাজ করতে পারে। তাইলে আচ্ছা, আসলে আমাদের মনে হয় একটু প্রথম দিকটা পড়া লাগবে, প্রথম দিকটা না পড়লে হচ্ছে প্যাচ লাগতেছে। রিসার্চার্স, ক্লিয়ার করা হয় নাই তো এটা। হ্যাঁ হ্যাঁ, ও সরি, আচ্ছা, পেয়ার করা হয়নি। ভাইয়া পেয়ারিং তো করা হ্যাঁ হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেয়াল করি না, মাথা কাজ করছে না, সরি। আচ্ছা, একো হচ্ছে আপনার, একো মানে তো একো রিফ্লেক্ট হবে, রাইট? আর আউটডু মানে তো কাউকে ছাড়াই যাওয়া, আউটডু এক্লিপস হবে। এক্লিপস মানে কোনো কিছুকে ছোট করে ফেলা বা ছাড়াই যাওয়া, এটাই ছাড়াই যাওয়া অর্থে এক্লিপস কে ব্যবহার করা যায়। কম্পাউন্ড এবং অ্যাপ্রক্সিমেট হয় না। So প্রথম বলছে রিসার্চার্স হ্যাভ রেকর্ডেড अराउंड 67 বিহেভিয়ার্স ফর ওয়ার্কার হানিবিজ। কর্মী মৌমাছির হচ্ছে 60 ধরনের বিহেভিয়ার তারা রেকর্ড করতে পারছে, 60 ধরনের বিহেভিয়ার পাইছে। সো এ নাম্বার দ্যাট সিমস টু ড্যাশ দি অ্যাচিভমেন্টস অফ মেনি ম্যামালস। সো এটা একটু পরে বোঝা যাচ্ছে যে হচ্ছে যেটা হচ্ছে অনেক ম্যামালের সাথে নিশ্চয়ই ওনারা 60টা হচ্ছে বিহেভিয়ার পাইছে হানিবির, যেটা হচ্ছে অন্যান্য অনেক ম্যামালের সাথে কি হইতে পারে, আপনার কম্পিট করতে পারে বা এই টাইপের কিছু একটা হবে। তবু আপনার সামনে আগেই ক্লিয়ার হওয়ার জন্য পরে বলছে ইভেন ডলফিন যে হচ্ছে অনেক ভার্সেটাইল, সেও মাত্র আপনার এই হানিবির চেয়ে ডাবল, মাত্র ডাবল। মানে বোঝাচ্ছে যে আসলে এই হানিবি এদের আসলে অনেক বেশি হচ্ছে আপনার বিহেভিয়ার আসলে পাওয়া গেছে। মানে এই অ্যাচিভমেন্টটা তাইলে অনেক ম্যামালকে হচ্ছে আপনার, অনেক ম্যামালের অ্যাচিভমেন্টকে ছোট করে ফেলতেছে বা অনেক ম্যামালের অ্যাচিভমেন্টকে ছাড়াই গেছে। সো এটা হবে, বি এবং ই হবে। কারো দ্বিমত থাকলে জানাই। ইকো বা রিফ্লেক্ট তো হবে না, রাইট? ইকো দি অ্যাচিভমেন্ট অফ মেনি ম্যামালস, এটা তো হবে না, রাইট? কারণ অন্যান্য অনেক ম্যামালের সাথে ইকো যদি করে তার মানে কম্পেয়ারেবল হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়। এরকম কোনো কথা তো বলে নাই যে কাছাকাছি হয়েছে, বরং বলতেছে যে যে হচ্ছে অনেক ভার্সেটাইল যে ডলফিন, সেও হানিবির চেয়ে মাত্র ডাবল, অনলি অ্যাবাউট টুয়াইস, মাত্র ডাবল। তার মানে হানিবি আসলে বেশ ভালো একটা কম্পিটিশন দিচ্ছে
এবং অনেক ম্যামালের চেয়ে আগে আছে, রাইট? ওকে, সো আমরা নেক্সটটাতে যাচ্ছি। হ্যাঁ, এটাকে অনলি ডাবল বলতে কি মানে টুয়াইস? হ্যাঁ হ্যাঁ, টুয়াইস মানে তো ডাবল। হ্যাঁ, টুয়াইস মানে তো ডাবল, অনলি অ্যাবাউট টুয়াইস মানে অনলি ডাবল, অনলি মানে টুয়াইস দ্য নাম্বার মানে হচ্ছে ডাবল আর কি। মানে ভাই একটা বিষয় একটু বলি, মানে এখানে বোঝা যাচ্ছে যে অবশ্যই। ডলফিন তো অলরেডি মানে সবচেয়ে বেশি ভার্সাটাইল, তো সে হচ্ছে অনেক বেশি বিহেভিয়ার পারফর্ম করে, এটা তো আছে। এখন হচ্ছে যে ওয়ার্কার হানিবিস এরা হচ্ছে মানে ডলফিনকে হয়তো ছাড়াইতে পারে নাই, কিন্তু অনেক ম্যামালস কে ছাড়াই গেছে, Right. এটা বুঝাইছে তাই তো? রাইট, ইয়েস। এবং ডলফিনকে সে আনছে কি, ডলফিনকে হচ্ছে সবচেয়ে বেস্ট এক্সাম্পল হিসেবে আনছে, এই জন্য দেখেন ইভেন মানে লেখছে। ইভেন, ফার্স্ট হ্যাঁ হিসেবে। হ্যাঁ, ইভেন তখনই বলা হয় যখন হচ্ছে একেবারে হচ্ছে মনে করেন আমি বললাম যে হচ্ছে আমি এটা পারি না, ইভেন ও পর্যন্ত পারে নাই। সো ইভেন দ্বারা হচ্ছে ওই এক্সট্রিম ইয়েটা বোঝায় আর কি। সো সবচেয়ে বেশি ভার্সেটাইল হচ্ছে এই যে ডলফিন, এই ডলফিনটাও তার চেয়ে মাত্র ডাবল, খুব বেশি না। সো সে হচ্ছে তাহলে অনেক ভালো অ্যাচিভ করতে পারছে, অনেক ম্যামালের চেয়ে হচ্ছে আগে আছে এরকম। সো আমরা লাস্ট কোশ্চেনে যাচ্ছি। ইভেন কি নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়? ইভেন নেগেটিভ অর্থে ব্যবহৃত হইতে পারে, বাট ইভেন জিনিসটা হচ্ছে মোস্টলি আপনার মানে নেগেটিভ পজিটিভ দুইটাই হইতে পারে। ইভেন হচ্ছে মানে এক্সট্রিম কেস বোঝাবে। ইভেনের মূল ব্যাপারটা হচ্ছে ইভেন হচ্ছে এক্সট্রিম কেস বোঝাবে। আর এখানে এই ইভেন দ্বারা কি বোঝাইছে, তো এখানে ক্লিয়ার যে ইভেন দি ভার্সেটাইল, যে যে হচ্ছে ভার্সেটাইল মানে তো বুঝতেছেন যার মধ্যে বহুমুখী প্রতিভা আছে বা অনেকগুলো বিহেভিয়ার আছে। ওই এত ভার্সেটাইল ডলফিন পর্যন্ত হচ্ছে আপনার মাত্র টুয়াইস এরকম। তো এখানে পজিটিভই বোঝাইছে ইভেন দ্বারা, এখানে তো বলাই আছে ভার্সেটাইল। সো এমনিতে আপনার ইভেন দ্বারা কন্ট্রাস্ট বোঝাইতে পারে যখন হচ্ছে ইভেন ইফ, ইভেন দো এগুলো যখন আসে আর কি। বাট এখানে কোনো কন্ট্রাস্ট না আসলে। ইভেন ইফ, ইভেন দো এগুলো হচ্ছে কন্ট্রাস্ট, বাট ইভেন দ্বারা সাধারণত সাপোর্টই বোঝায়। ওকে, সো লাস্ট এসি এই সেকশনের পেয়ার করে নেই পার্সিমোনিয়াস। আচ্ছা, পার্সিমোনিয়াস শব্দটার মানে হচ্ছে যে খুবই আপনার এই যে স্ট্রেঞ্জের সাথে যায় আর কি, যে খুবই কৃপণ। তো এটা আমি সাধারণত মনে রাখি আর কি, পার্স দিয়ে, যার পার্স থেকে টাকা বেরোয় না, যদি ওই পার্সের স্পেলিংটা ডিফারেন্ট, ইউ দিয়ে পার্স, তো যার পার্স থেকে টাকা বেরোয় না সে হচ্ছে পার্সিমোনিয়াস। তো পার্সিমোনিয়াস মানে কনজুস আর কি। সো পার্সিমোনিয়াস এবং স্টিনজি। রোবাস্ট মানে রোবাস্ট এবং হেলথি হবে, রোবাস্ট এবং হেলথি হবে, রোবাস্ট এবং ইনোভেটিভ, ইফেক্টিভ, হেলথি হবে। রোবাস্ট মানে তো একটু স্ট্রং, হেলথি। সো তাহলে আমরা পড়ি, ডিসপাইট, প্রথমে একটা কন্ট্রাস্ট ওয়ার্ড, ডিসপাইট ইটস বেস্ট এফোর্টস টু স্টিমুলেট সেলস, সেল বাড়ানোর জন্য যদিও অনেক এফোর্ট দিছে, তারপরেও হচ্ছে দ্য বুক সেলিং বিজনেস রিমেইনস ফার ফ্রম কি, ফার ফ্রম স্টিমুলেটিং, স্টিমুলেট করার জন্য অনেক এফোর্ট দিছে, তবুও এটা ফার ফ্রম স্টিমুলেটিং, রাইট? ফার ফ্রম মানে এখন হচ্ছে ওইরকম মানে এত এফোর্ট দেওয়ার পরেও বিক্রি হয় নাই, রাইট? পরের অংশ আই গেস আমাদের আমার মনে হচ্ছে পড়াই লাগবে না। সো ফার ফ্রম স্টিমুলেটিং, ফার ফ্রম রোবাস্ট, হেলথি, রাইট? পরের অংশ তো পড়ার আসলে কোনো প্রয়োজনও নেই, প্রথম অংশ থেকেই ক্লু চলে আসে। একমত আছেন কিনা বলেন? এখানে আবার একটু বলতেন। শিওর শিওর। এখানে ফার ফ্রম মানে হচ্ছে আসলে নট, রাইট? ফার ফ্রম হ্যাপি মানে আসলে নট হ্যাপি। ফার ফ্রম মানে দূরে, হ্যাপি হওয়া থেকে অনেক দূরে, মানে হচ্ছে আসলে নট হ্যাপি। সো ডিসপাইট ইটস বেস্ট এফোর্ট টু স্টিমুলেট সেলস, যে সেলস স্টিমুলেট মানে হচ্ছে আসলে বাড়ানো, রাইট? সেলস বাড়ানোর জন্য এত এফোর্ট করা সত্ত্বেও দ্য বুক সেলিং বিজনেস রিমেইনস নট কি, স্টিমুলেট করার চেষ্টা করতেছে, রিমেইনস নট স্টিমুলেটিং। মূলত ব্যাপার হচ্ছে কি, ডিসপাইট দ্বারা কন্ট্রাস্ট হবে, তো তো স্টিমুলেট শব্দের অর্থ হচ্ছে আচ্ছা বাড়ানো, ঠিক আছে? তাহলে এই জায়গায় এই পরের অংশের মিনিংটা হবে আসলে আপনার সেলস আসলে বাড়ে নাই, রাইট? তো এখানে যেহেতু নটটা দিয়ে দিছে অলরেডি, নটের পরে তাহলে কি বাড়ছে এরকম একটা শব্দই আসলে দিতে হবে, রাইট? তাইলেই কন্ট্রাস্টটা হবে। তো সেজন্য হচ্ছে নট স্টিমুলেটিং, এই আর কি। ইফেক্টিভ কেন হবে না? আচ্ছা ইফেক্টিভ, আচ্ছা প্রথম কথা হচ্ছে ইফেক্টিভ আসলে হবে কেন? কারণ এখানে ইফেক্টিভের সাথে কোনো ইয়ে নাই আপনার, তার কোনো জোড়া নাই, কারণ এটা কিন্তু হচ্ছে আপনার ইয়ে না, টিসি না, এটা কিন্তু টেক্সট কমপ্লিশন, এটা কিন্তু হচ্ছে আপনার এসি, সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এখানে অপশন কিন্তু 5টা না, অপশন কিন্তু দেখেন 4টা। এবং হ্যাঁ, ইনোভেটিভ, সাথে ইনোভেটিভ, হ্যাঁ। ইফেক্টিভ মানে হচ্ছে কার্যকর, এবং ইনোভেটিভ মানে হচ্ছে ক্রিয়েটিভ বা যেটার মধ্যে ডিসকভার টাইপের নতুনত্ব আছে। হ্যাঁ, ইফেক্টিভ এবং ইনোভেটিভ, প্রথম কথা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না যে এই দুইটা আসলে পেয়ার হবে।
এই দুইটার আসলে ইফেক্টিভ মানে কার্যকর, যেটা কাজ করে, কার্যকর ইফেক্টিভ। আর ইনোভেটিভ মানে হচ্ছে যেটার মধ্যে ইনোভেশন আছে, যেটার মধ্যে আবিষ্কার আছে। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, এখানে আবিষ্কারের তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে কি সে সেলসটাকে আবিষ্কার করতে যাচ্ছে না, সে সেলসটাকে স্টিমুলেট করতে যাচ্ছে, বাড়াইতে যাচ্ছে। তাহলে দ্য বিজনেস রিমেইনস ফার ফ্রম স্টিমুলেটিং, রাইট? ফার ফ্রম স্টিমুলেটিং মানে হচ্ছে মানে ভালো সেলস থেকে অনেক দূরে আছে। তো ভালো সেলস ইফেক্টিভ মানে ফার ফ্রম, মানে এটা এখানে বিজনেসের অবস্থা বোঝাচ্ছে। বিজনেসের অবস্থা তো ইফেক্টিভ হবে না, বিজনেসের স্ট্র্যাটেজি ইফেক্টিভ হইতে পারে, বাট বিজনেসের অবস্থা হইতে পারে হেলদি, রোবাস্ট। সেজন্য এই হচ্ছে অনেকগুলো রিজন আছে আসলে। সো আমরা তাহলে সামনে আগাচ্ছি, নেক্সট সেকশনে যাই। আসলে দুইটা সেকশন একসাথে করা যায় না, দুইটা সেকশন না, দুইটা সেশন আসলে বলতে চাচ্ছিলাম, মানে ভোকাবুলারি করার পরে একসাথে করা যায় না, আসলে ইয়ে পাওয়া যায় না। আচ্ছা, একটা করে করলে ভালো হয় না? যে ওই একটার মধ্যে ভালো করে আলোচনা করলাম, ওই যেদিন ভোকেট থাকবে ওই দিন লজিকটা বিল্ড করতে চাচ্ছি। বাদ রাখলেন আর কি। ভাইয়া তাহলে যে 2 দিন ভার্বাল করেন ওই 2 দিন না হয় ভোকাবুলারি বাদ দেন, আর বাকি কয়দিন ভোকাবুলারি থাকলো, যেহেতু ভোকাবুলারি শনিবার ভার্বাল শনিবার আর বুধবার। যদি 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 আপনারা একমত থাকেন তাহলে এটা করা যায় আসলে। তাহলে হচ্ছে কি ওই 2 দিনে হচ্ছে আমরা করতে পারি কি, যে আমরা ভোকাবুলারি টাইমে হচ্ছে ভার্বাল শুরু করব, এবং হচ্ছে একটু একটু দীর্ঘ সময় আর কি তখন জাস্ট ভার্বালটাই হচ্ছে আবার করবো আর কি। নতুবা হচ্ছে অনেস্টলি এই আমার কাছে মনে হয় ফোকাস রাখাটা ইয়ে হয়ে যায়, মানে চোখে ব্যথা করছে স্ক্রিনের দিকে তাকাইতে তাকাইতে তাকাইতে। সো ওটা করা যেতে পারে, তখন হচ্ছে তাহলে ফ্রেশ মাইন্ডে আসলাম, এবং হচ্ছে জাস্ট এটা যদি আপনারা হচ্ছে তাহলে ইয়ে করেন আর ওই কি, 2 দিন ভোকাবুলারি তাহলে বাদ দিলে ভালো। একটু ইয়ে করেন তাহলে, একটা ছোটখাটো একটা মতামত নিয়ে নেই, একটু কষ্ট করে হচ্ছে আপনার এই যারা হচ্ছে এই মতের পক্ষে আছেন আর কি, একটা একটু হ্যান্ড রেজ করে ফেলেন, তাহলে সংখ্যাটা গুনে ফেলি। যদি হচ্ছে আপনার সংখ্যাটা মানে এখানে মোটামুটি মেজরিটি হন আর কি, তাহলে হচ্ছে এইভাবেই করলাম আর কি। একটু হচ্ছে যারা এটার পক্ষে আর কি, যারা আমরা যেদিন হচ্ছে আপনার ইয়ে করব ভার্বাল করবো ওই দিন খালি ভার্বালটাই করবো, তাহলে 9টা থেকে ভার্বাল শুরু করব, এবং হচ্ছে আপনার ইভেন আমরা 10টা থেকে ভার্বাল শুরু করতে পারি, সমস্যা নেই। বাট ওই দিন টাইমটা একটু সমস্যা আছে, মানে কাজ থেকে ফিরতে একটু দেরি হয়ে যায়, 10টা হলে ভালো হয়। 10টা থেকে শুরু করবো ইনশাআল্লাহ, 10টা থেকে শুরু করবো। একটু হাত তোলেন যারা পক্ষে আছেন আর কি, কাছাকাছি হয়ে যাচ্ছে তো, পক্ষে এবং বিপক্ষে যারা হাত তুলবেন তারা হচ্ছে এটার পক্ষে আর কি। সো মোটামুটি আই গেস 46 জন হাত তুলছেন, বাকিরা কি বিপক্ষে? ভাই ভোকাবটা কি হবে? 2 দিন আর কি ভোকাব বন্ধ থাকবে সেই ক্ষেত্রে। ফ্রাইডে সহ 3 দিন, মানে হচ্ছে উইকলি 4 ডেজ। 4 দিন হয়ে যায়, একটু কমে যায়, এটা ট্রু। সো আপনাদের কি এই জন্যই হচ্ছে আসলে হাত তুলতে বললাম, যেন ব্যাপারটা ক্লিয়ার হয় আর কি। কারণ যদি আমরা 2 দিন বারবার করি এবং ভোকাবুলারি বন্ধ রাখি, তাহলে ওদিকে আবার ফ্রাইডেও বন্ধ আছে ভোকাবুলারি, সেদিন ভোকাবুলারি হবে তাহলে হ্যাঁ, সপ্তাহে ভোকাবুলারি কিন্তু আমাদের বেশি দিন লাগবে না, আমরা যদি 1 মান্থ কন্টিনিউ করতে পারি ভোকাবুলারিটা শেষ হয়ে যাবে, তাহলে কিন্তু ওইটা নিয়ে আর প্যারা লাগতেছে না। আচ্ছা, আমরা এটা করতে পারি, দেখেন ভোকাবুলারি যদিও 4 দিন হচ্ছে, আমরা একটা কাজ করতে পারি, যদি একদিন মাঝখানে যেদিন গ্যাপ হবে ওই দিনে আপনারা আপনাদের মতো ভোকাবুলারি শিখবেন, এবং হচ্ছে আপনার সেশনে হচ্ছে চেষ্টা করব হচ্ছে যেদিন মিস যাবে 2টা গ্রুপের ভোকাবুলারি কি আদৌ কভার করা যাবে না বেশি হয়ে যাবে? আরো বেশি হয়ে যাবে, রাইট? নাকি একদিনে এক গ্রুপের বেশি কভার করা যাবে না? কভার করা যাবে না, কারণ আবার কোয়ান্টিটি সেশন শুরু হবে কালকে থেকে ইনশাআল্লাহ, কারণ তখন আবার দেখা যাবে যে ভোকাবুলারি শেষ হইতেই 10টার সময় আবার কোয়ান্টিটি সেশন থাকবে। সো আপনাদের কি মনে হয় এটার পক্ষে আছেন? 4 দিন কি ভোকাবুলারি করবেন? হ্যাঁ, 6 দিন বলতে আমরা 1 মান্থে ভোকাবুলারিটা শেষ করে ফেলছি, এটা আর ঝুলাই রাখার লাভ কি? অলরেডি তো আমাদের 7টা না 8টা ক্লাস হয়ে গেল না, আমাদের তো বেশি দিন কিন্তু লাগবে না। এখনো কম না, এখনো হচ্ছে আপনার আরো 30টা ক্লাস বাকি আছে। 30টা ক্লাস মানে 30টা সেশন আমাদের বাকি আছে। তো 30টা সেশনে মাশাআল্লাহ হচ্ছে আপনার 30টা সেশনে 4টা শুক্রবার বা 5টা শুক্রবার পড়তে পারে, 4টা শুক্রবার ধরলাম, তো 34 দিন, যদি মাঝখানে গ্যাপটা যাইতে পারে 2-4 দিন, মোটামুটি 40 দিনের মতো আমরা ধরে নিতে পারি যে আমাদের 40 দিনের মতো আই গেস লেগে যেতে পারে। ডেইলি 35টা করে করলে মানে আরেকটা গ্রুপের এটা একটু মানে ইয়ে হয়ে যাবে আর কি, হচ্ছে আপনার একটু আনঅর্গানাইজড হয়ে যাবে যদি আমরা হচ্ছে গ্রুপকে ভাঙি আর কি। জি, কারণ ওইটাই। চাচ্ছিলাম যে একটা ভিডিওতে একটা গ্রুপ পুরো থাকবে আর কি, কারণ ভবিষ্যতেও যারা হচ্ছে এই যদি কেউ দেখেন আর কি, তাহলে যেন হচ্ছে একটা ভিডিওতে একটা পুরো গ্রুপ পেয়ে যান আর কি, এরকম। আমার কাছে মনে হয় ভোকাবুলারি যদি আমরা একটু স্লোলিও শিখি অতটা আই গেস সমস্যা নাই, কারণ হচ্ছে আমরা এক একটা শব্দের সাথে যেহেতু সিনোনিম বলতেছি, হচ্ছে আপনারা চাইলে হচ্ছে চেষ্টা করতে পারেন যে এক একটা শব্দকে মোর ডেপথে শেখার, এবং আমরা যদি হচ্ছে ভোকাবুলারিতে একটু সামনে আগাই তাহলে কয়েকদিন পরেই আপনারা দেখবেন যে, মনে করেন আমরা যদি মনে করেন
15টা গ্রুপ পড়ার পরে যদি আমরা সামনে আগাই, আপনি নতুন শব্দ তখন দেখবেন যে অনেক কম পাইতেছেন। প্রতিটা ওয়ার্ডই দেখবেন যে হচ্ছে আমরা কোথাও না কোথাও কোনো না কোনো শব্দের ডিসকাশনে আমরা ওই ওয়ার্ডটা হচ্ছে আপনার বলে ফেলছি। তো আমার কাছে মনে হয় যে এটাই বেস্ট হবে যে আমরা 4 দিন ভোকাবুলারি করি এবং 2 দিন একটু দীর্ঘ সময় আপনার ভার্বালটা করি। তাহলে কারণ নতুবা হচ্ছে কি ভার্বালটা অবহেলিত হয়ে যাচ্ছে। এবং আমাদের মূলত হচ্ছে ওকে ভাইয়া। ভার্বালটা বেশি জরুরি কিন্তু ভোকাবুলারির চেয়ে। কারণ আমরা ভোকাবুলারি শিখতেছি ভার্বাল করার জন্য। ভাই টিসিএসসি প্র্যাকটিস করলে কিন্তু ভার্বাল অটোমেটিক মানে ভোকাবুলারি হবে। অটোমেটিক প্র্যাকটিস হইতেছে কিন্তু ভাই, মানে ওয়ার্ড গুলো তো আমি দেখতেছি রাইট। আসলে আচ্ছা, করা তো দিলে ভালোই ঠিক আছে হয় আর কি। ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে মোটামুটি মানে 28 জনের মতো আর কি বিপক্ষে আছেন। তো আপনাদের কাছে সরি, আমি মোটামুটি মানে মেজরিটির দিকে গেলাম আর কি। আর ভার্বালের টাইমটা 9টায়, আসলে 9টা আসলে একটা প্রবলেমেটিক টাইম টু বি অনেস্ট। কারণ হচ্ছে যারাই হচ্ছে জব টপ করেন তাদের জন্য হচ্ছে আপনার 9টা আসলে খুবই প্রবলেমেটিক টাইম। বাসায় আসতে আসতে অনেকে 7টা, 7:30, 8টা বাজে, অনেকে 9টা বাজতে পারে। সো আমার কাছে মনে হয় যে ভার্বালের মতো সেশন 10টাতে থাকাই ভালো। ওকে, সো তাহলে আমরা আমাদের ইয়েতে ব্যাক যাই। আপনার হাত নামায় ফেলতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ইস, এই কথাগুলো হচ্ছে রেকর্ডটা অফ করে করলে ভালো হতো। রেকর্ডিংটা চলতেছে, এগুলো ঢুকে গেছে রেকর্ডিং। ওকে, সো এটা শেয়ার করছি। সো নেক্সট ইয়ে হচ্ছে আপনার এখানে বলছে যে one might expect someone of such blank views to have a comparably dour personality. সো এমনিতে ডাওয়ারের অর্থটা আসলে জানি না, আসলে জানি আর কি, মানে আমি ধরে নিচ্ছি জানি না, কারণ এটা আসলে আগেও আমরা সলভ করছি। সো তখন ডাওয়ারের অর্থ না জেনেই আমরা সলভ করছিলাম। সো one might expect of some such blank views to have a comparatively dour personality. তাইলে এই শব্দটা এবং ডাওয়ার আসলে সিমিলার হবে ওয়ার্ড, রাইট? যার মধ্যে এরকম ভিউ আছে তার মধ্যে এরকম পার্সোনালিটি তো থাকবে। সো কেউ যদি ডাওয়ারের অর্থটা জানেন তাইলে কিন্তু ইনি হচ্ছে সরাসরি এই অংশ থেকেই আনসারটা করে ফেলতে পারেন, ঠিক আছে? বাট কারণ হচ্ছে কি, যার মধ্যে মনে করেন কি হচ্ছে আপনার একটু গরম ভিউজ থাকবে, তার একটু গরম পার্সোনালিটি থাকবে। যার মধ্যে একটু নরম ভিউজ থাকবে, সে একটু নরম পার্সোনালিটি হবে। এটাই তো। সো এই শব্দটা যা বোঝাবে এখানে আপনার অপশনে তাই বসবে। সো কারো যদি জানা থাকে উনি ঠাস ঠাস বসায় দিবেন answer। আর তবে সামনে আগে আপু একটু ইয়ে আসতেছে। সো তো বাট তো আমরা পরের অংশে পড়ি। তো আমরা মনে করলাম যে ডাওয়ারটা আমরা জানি। সো বাট পিপল হু হ্যাভ ওয়ার্কড উইথ হার talk about how she uses her considerable charm to convince people that she is right. So দেখেন বাট বলছে, তাহলে কন্ট্রাস্টে এটা, রাইট? কন্ট্রাস্টে বলতেছে যে কিন্তু যারা তার সাথে কাজ করছে বা কথা বলছে, হ্যাঁ, তারা দেখছে যে she uses her considerable charm to convince people that she is right. তো সে হচ্ছে মানুষকে কনভিন্স করার জন্য চার্ম ব্যবহার করে, ঠিক আছে? কনভিন্স করার জন্য চার্ম ব্যবহার করে, যে সে যে কারেক্ট সেটার জন্য হচ্ছে সে চার্ম ব্যবহার করে, মানুষকে কনভিন্স করার চেষ্টা করে। তাইলে যেহেতু বাট আছে, তাহলে প্রথম অংশে তাহলে কি বলছে? তাহলে মানুষ কি এক্সপেক্ট করছিল যে তার পার্সোনালিটিটা হচ্ছে আসলে এরকম কনভিন্সিং না, একটু রুড পার্সোনালিটি টাইপের, রাইট? একটু রুড পার্সোনালিটি টাইপের। তাহলে তার ভিউ গুলাও হবে একটু কাইন্ড অফ, ভিউ তো আর রুড হয় না, ভিউ হচ্ছে কাইন্ড অফ একটু হার্শ ভিউজ অথবা হ্যাঁ একটু কঠিন ভিউজ, স্ট্রিক্ট ভিউজ, এরকম, রাইট? দেখেন তো একমত হন কিনা। তাইলেই হচ্ছে তো কন্ট্রাস্টটা হয়, রাইট? যে মানুষ মনে করতেছে তার ভিউ গুলা হচ্ছে, মানে যেহেতু সে এরকম পার্সোনালিটি, তার ভিউ গুলা হচ্ছে এরকম, কিন্তু যারা তার সাথে মিশছে তারা দেখছে সে আসলে খুবই মানে চার্মিং একজন মানুষ এবং সে মানুষকে কনভিন্স করার জন্য চার্ম ব্যবহার করে। তাহলে কন্ট্রাস্ট হবে, তার ভিউ গুলা হচ্ছে একটু হার্শ বা একটু স্ট্রিক্ট। সো হাইপারবোলিক মানে লম্বা লম্বা কথাবার্তা, এটা হবে না। অ্যাস্ট্রিনজেন্ট মানে স্ট্রিক্ট, এটা হইতে পারে। যে সামওয়ান অফ স্ট্রিক্ট ভিউজ, যদি স্ট্রিক্ট ভিউজ হয়ে থাকে তাইলেই তো হচ্ছে যে মানুষ মানে এটা কন্ট্রাস্ট হবে এরকম, যে অথচ মানুষ তার সাথে কথা বলে দেখছে যে সে তো আসলে অতটা স্ট্রিক্ট না, রাইট? এই অংশের মানে তো হচ্ছে স্ট্রিক্ট না, নট স্ট্রিক্ট। সো এই তো। আর বাকিগুলো আমরা দেখে নেই। কনভলিউটেড মানে কমপ্লেক্স, এখানে কমপ্লেক্সিটি কোনো কথাবার্তা নেই। ফরবিয়ারিং মানে হচ্ছে যে যার মধ্যে অনেক ধৈর্য আছে, এখানে ধৈর্যের কোনো ব্যাপার স্যাপার নাই, রাইট? আর ফেলিসিটাস মানে অ্যাপ্রোপ্রিয়েট কোন একটা, ফেলিসিটাস শব্দটা ইররিলেভেন্ট। ফেলিসিটাস মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কোন একটা সময়ে, মানে যে সময় যেটা হওয়া উচিত ওই সময় মতো ওইটা হয়েছে। সো এই আপনারা ওই হ্যান্ড রেজ করছেন, ওইটা নামায় ফেলতে পারেন চাইলে। সো কারো কোনো মতামত থাকলে বলতে পারেন। অ্যাস্ট্রিনজেন্ট মানে স্ট্রিক্ট। সো
স্ট্রিক্ট বা একটু হার্শ বা একটু এই টাইপের। আর ডাওয়ার মানেও অ্যাকচুয়ালি হচ্ছে এই টাইপের কিছু একটা ছিল। ডাওয়ার মানে হচ্ছে একটু স্ট্রিক্ট বা একটু রাগী বা এই টাইপের কিছু একটা ছিল। আমরা একটু দেখে নেই। ডাওয়ার মানে হচ্ছে হ্যাঁ স্টার্ন, একটু মানে হ্যাঁ আনফ্রেন্ডলি, হার্শ। স্টার্ন মানে তো তাহলে দেখেন আমরা যদি আসলে ডাওয়ারের মিনিংটা যদি আসলে আমরা জানতাম তাহলে কিন্তু আমাদের বাকিটা পড়ার প্রয়োজনই হতো না। হ্যাঁ, such blank views one might expect someone of such blank views to have a dour personality, strict personality. তাহলে এক্সপেক্ট করবে ডাওয়ার পার্সোনালিটি হলে কি এক্সপেক্ট করবে? তার মধ্যে ডাওয়ার ভিউজ থাকবে, স্ট্রিক্ট ভিউজ থাকবে, তাহলে স্ট্রিক্ট অর্থে অ্যাস্ট্রিনজেন্ট, শেষ। সো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে মানে মেইন লজিক আর কি। বাট এটা না জানলে হচ্ছে ওই যে পরের অংশ পরে গেস করা লাগে। তো সামনে যাচ্ছি। সো নেক্সটটা some species camouflage patterns may be blank. So comma দেয়া আছে, so কমার পরে তাহলে সাপোর্টিভ কিছু একটা বলবে, granting those species a higher chance of survival in a heterogeneous environment. তাহলে দেখেন বলছে যে হেটারোজেনাস, তার ক্যামোফ্লাজটা কোনো এক রকম। ক্যামোফ্লাজ তো বুঝতেছেন মানে তার যে মুখোশটা কি কোনো এক রকম। তো মুখোশটা কিরকম, যে এই মুখোশটা তাকে হচ্ছে আপনার একটা হেটারোজেনাস মানে কি ডিফারেন্ট, রাইট? একটা ডাইভার্স এনভায়রনমেন্টে যেখানে এক একজন এক এক রকম। সো এরকম ডাইভার্স এনভায়রনমেন্টে তার সার্ভাইভালের চান্সটা বাড়ায় দেয়। সো একটা ডাইভার্স এনভায়রনমেন্টে আপনার সার্ভাইভাল কখন সমস্যা হবে? যদি আপনার সবকিছু সেম হয়ে থাকে, ক্যামোফ্লাজ প্যাটার্নটা যদি ফিক্সড হয়ে থাকে তাইলে সমস্যা হবে, রাইট? তাইলে ফিক্সড হইতে পারবে না, নট ফিক্সড, তাইলেই হচ্ছে আপনার সার্ভাইভালের ইয়েটা বাড়বে, রাইট? কারণ যেহেতু এটা একটা ডাইভার্স এনভায়রনমেন্ট, ঠিক আছে? ডাইভার্স এনভায়রনমেন্ট মানে হচ্ছে এক একজন এক এক রকম, তাইলে ক্যামোফ্লাজ প্যাটার্নটা হইতে হবে নট ফিক্সড, যেটা চেঞ্জ হইতে পারে, যেটা ডাইভার্স হইতে পারে, ডিফারেন্ট হইতে পারে। তাহলে আমরা দেখি এখানে ক্লিয়ার আছে। ইমিটেবল মানে কি? যেটাকে কপি করা যায়, ইমিটেট করা যায়, এরকম। এটা তো নট ফিক্সড হইলো না, রাইট? নট ফিক্সড। ইমিটেবল হইলে তো হইলো না। যদি কেউ হচ্ছে ইমিটেট করে ফেলতে পারে তাহলে তো আর সেটা ডাইভার্স এনভায়রনমেন্টের সাথে গেল না, রাইট? কনসিস্টেন্ট। প্লাস্টিক হবে নাকি? হ্যাঁ, এটা আসলে প্লাস্টিকই হবে, হ্যাঁ, সিঙ্গুলার মানে আলাদা। তো ক্যামোফ্লাজ প্যাটার্ন গুলা যদি হচ্ছে একটু আলাদা হয়ে থাকে সবার, এই স্পিসিসের সবার, তাহলে তো সমস্যা। সবার যদি মানে সিঙ্গুলার হয়ে থাকে, মানে সিঙ্গুলার বলতে সবার যদি সবার থেকে ওই এনভায়রনমেন্টের চেয়ে আলাদা হয়ে থাকে, মানে সবার যদি সেম হয়ে থাকে তাহলে তো সমস্যা, সিঙ্গুলার হবে না। সাটল মানে তো সূক্ষ্ম, এখানে সূক্ষ্মতার কোনো ব্যাপার নাই। আর প্লাস্টিক মানে হচ্ছে আসলে ফ্লেক্সিবল। প্লাস্টিক শব্দের অর্থ ফ্লেক্সিবল, যেটা চেঞ্জ হয়। প্লাস্টিক ওই প্লাস্টিক মনে করেন না, প্লাস্টিক মানে যেটা চেঞ্জ হয়। ইয়ে নিচ্ছি ইনশাল্লাহ, কোয়েশ্চেন নিচ্ছি ইনশাল্লাহ, জাস্ট এ সেকেন্ড। সো এই জন্য সাম স্পিসিস ক্যামোফ্লাজ প্যাটার্ন মে বি প্লাস্টিক। প্লাস্টিক মানে হচ্ছে যেটা চেঞ্জ হইতে পারে, হ্যাঁ। তো গ্রান্টিং দোজ স্পিসিস হায়ার চান্স অফ সার্ভাইভাল ইন হেটারোজেনাস এনভায়রনমেন্ট। সো একটা ডাইভার্স এনভায়রনমেন্টে সে হচ্ছে টিকে থাকতে পারবে তার ক্যামোফ্লাজ প্যাটার্ন গুলো যদি ডিফারেন্ট হয়ে থাকে বা চেঞ্জেবল হয়ে থাকে। হ্যাঁ, ওই বলেন ফাবলিহা হক আপু বলেন। আপু বলবেন কিছু? বা তিশা আপু সরি, তিশা আপু বলেন। আপনি কি আগে থেকে হ্যান্ড রেজ করে রাখছেন নাকি এখন হ্যান্ড রেজ করছেন? বা অনিন্দিতা আপু বলবেন কিছু? ভাইয়া এই ফিক্সড টা কোত্থেকে আনলেন একটু বলবেন? হ্যাঁ, শিওর। আসলে এটা কাইন্ড অফ আসলে ইমপ্লাইড, সরাসরি আসলে সব শাব্দিক ক্লু আসলে পাইনি। দেখেন এখানে বলছে যে ক্যামোফ্লাজ প্যাটার্ন, ক্যামোফ্লাজ তো বুঝতেছেন মুখোশ, রাইট? তো কিছু স্পিসিসের ক্যামোফ্লাজ কিছু একরকম, তো কিরকম আমরা জানি না। তো জাস্ট এটা জানি যে এই যেরকম আছে এরকম হওয়ার কারণে হচ্ছে কি সে একটা হেটারোজেনাস এনভায়রনমেন্টে সে টিকে থাকতে পারতেছে। তো হেটারোজেনাস এনভায়রনমেন্টে কখন টিকে থাকতে পারবে? যখন তার ক্যামোফ্লাজটাও হেটারোজেনাস হবে, রাইট? মানে ক্যামোফ্লাজটাও ডিফারেন্ট হবে, রাইট? সো ক্যামোফ্লাজটা ডিফারেন্ট হবে, এক একজনের এক এক রকম এরকম হবে, রাইট? মানে সো তাইলে এই ক্যামোফ্লাজ প্যাটার্নস, তো দেখেন তাইলে ক্যামোফ্লাজ প্যাটার্নসটা যদি প্লাস্টিক হয়, মানে প্লাস্টিক মানে কি ফ্লেক্সিবল, মানে যেটা চেঞ্জ হইতে পারে, তাইলে ব্যাপারটা হইতে পারে, রাইট? ক্যামোফ্লাজ প্যাটার্নটা যদি প্লাস্টিক হয় মানে ফ্লেক্সিবল হয়, ফ্লেক্সিবল মানে কি চেঞ্জ করা যাবে, তাইলে সেটা হেটারোজেনাস এনভায়রনমেন্টের সাথে যায়, রাইট? হেটারোজেনাস মানেই তো ডিফারেন্ট। সো এই জন্য হচ্ছে আমরা এটা দাগাইছি। আর বাকি যতগুলো মিনিং আছে সেগুলো এলিমিনেট করে ফেলা যায়।
এই প্যাটার্নস গুলা যদি সিঙ্গুলার হয় তাহলে একটা সমস্যা না? সব এই প্যাটার্নস এখানে প্লুরালে বলছে, প্যাটার্ন গুলা যদি আলাদা হয় তার মানে তো হচ্ছে সবগুলা একই রকম, এই সবগুলা প্যাটার্ন হচ্ছে একই রকম, এটা হবে না। সবগুলা প্যাটার্ন যদি কনসিস্টেন্ট হয় তাইলেও তো একই রকম, রাইট? হবে না। সবগুলা প্যাটার্ন যদি ইমিটেবল হয় তাইলেও একই রকম, হবে না। আর সবগুলা প্যাটার্ন যদি সূক্ষ্ম হয়, এখানে সূক্ষ্মতার কোনো ব্যাপার স্যাপার আসলে নাই। একটা শব্দই আছে যেটা আসলে প্রপারলি এখানে যায়, সেটা হচ্ছে প্লাস্টিক। এবং এই শব্দটা এখানে এই জন্যই দিছে যে প্লাস্টিক শব্দের মিনিং আসলে অনেকেই প্যাচ লাগাবে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে এটাই হবে অ্যান্সার আর কি। সো এমনিতে লজিকটা বুঝতে পারছেন কিনা নাকি না একটু ভাই প্যাচ লাগলো। ইমিটেবল মানে কি কপি করা যাবে। নোটিসেবল বোঝায়? ইমিটেবল কি নোটিসেবল বোঝায়? ইমিটেবল মানে যেটাকে ইমিটেট করা যায়, যেটাকে কপি করা যায়। তো যদি কপি করা যায় তাহলে তো সমস্যা। হেটারোজেনাস এনভায়রনমেন্টে তো সবাই হেটারোজেনাস হইতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট হইতে হবে, তো কপি করা গেলে তো সমস্যা, রাইট? জি ভাই। হ্যাঁ, সো ওকে। বা এমনিতে মূল কথা হচ্ছে এখানে কপি করার সেরকম ইয়ে আসলে নাই। মূল কথা হচ্ছে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট হইতে হবে, ওই হেটারোজেনাস শব্দের সাথে ম্যাচিং থাকতে হবে। এখানে একটাই ক্লু, এখানে হেটারোজেনাস, এবং হেটারোজেনাসের সাথে এই প্লাস্টিকটা যায়, ফ্লেক্সিবল মানে যেটা চেঞ্জ হইতে পারে, ওইটা হেটারোজেনাসের সাথে যায়। আমার কাছে মনে হয়েছে। আর যে ভাই এটা তো এখানে কমও দেওয়া সাপোর্ট করবে, তাই না? হ্যাঁ, সাপোর্ট করবে, অবশ্যই সাপোর্ট। সাপোর্ট। সো নেক্সট যেটা সেটা হচ্ছে in the discussions on international patent law, many blank issues will probably be pushed far into the future. অনেক ইস্যুকে হচ্ছে pushed far into the future মানে ভবিষ্যতের জন্য ফালায় রাখা হবে, ঠিক আছে? তো কি ধরনের ইস্যুকে আমরা জানি না। This cautious approach, কোন অ্যাপ্রোচটা? ওই যে বলতেছে যে কিছু ইস্যুকে একটু মানে পরে ফালায় রাখা, makes diplomatic sense. আচ্ছা, ঠিক আছে, সেন্স মেক করে, since attempts over the past 15 years to reach international agreements on patents have blank just such insensitive issues. এরকম ইনসেনসিটিভ ইস্যুস, এরকম মানে কি রকম? এই যে একটু আগে যে ইস্যুগুলোর কথা বলছে ওইগুলাই না? তাহলে এখানে সেনসিটিভ হবে না প্রথমটা? সেকেন্ড সেন্টেন্সে বলতেছে যে গত 15 বছর ধরে আমাদের মানে এই ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টটা হইতে পারে নাই এরকম সেনসিটিভ ইস্যুর কারণেই। তাইলে এগুলার কথাই আগে বলতেছে না যে এই সেনসিটিভ ইস্যুগুলাকেই এইবার হচ্ছে কি দূরে ফালায় রাখা হবে? তাইলে প্রথমটা হবে সেনসিটিভ, মানে হচ্ছে তাইলে সেনসিটিভ কন্টেনশাস হইতে পারে, যেটা হচ্ছে বিতর্কিত, কন্ট্রোভার্সিয়াল। স্টিমুলেটিং হবে না। স্টিমুলেটিং মানে তো এটা খুবই পজিটিভ একটা ওয়ার্ড, যেটা হচ্ছে অনেক স্টিমুলেটিং, অনেক ভালো টাইপের। আর সাবজেক্টিভ হবে না। সো প্রথমটা সেনসিটিভ থেকে হচ্ছে সেনসিটিভ ইস্যু মানে কি একটু কন্ট্রোভার্সিয়াল ইস্যু, রাইট? সো কন্টেনশাস। আর পরেরটা বলছে যে এই যে সেনসিটিভ ইস্যুগুলাকে মানে ইয়ে করে রাখা হবে, আপনার ভবিষ্যতের জন্য ফালায় রাখা হবে, এটা অনেক ভালো অ্যাপ্রোচ, রাইট? মেক্স ডিপ্লোম্যাটিক সেন্স, এটা সেন্স মেক করে, এটা ঠিকঠাক আছে। কেননা হচ্ছে এই ইস্যুগুলাই হচ্ছে আপনার এগ্রিমেন্ট, আপনার এগ্রিমেন্টকে কিছু একটা করছে, ঠিক আছে? এগ্রিমেন্টকে কি করছে অথবা এগ্রিমেন্ট গুলা এই ইস্যুগুলার কারণে কিছু একটা হয়েছে, কি হয়েছে? আটকায় আছে, রাইট? সো ফাউন্ডার, এই শব্দটা, এই যে ফাউন্ডার, এই শব্দটা সেদিন আমরা খুঁজতেছিলাম। ফাউন্ডার আর্টিকুলেটেড হবে না, অ্যাপ্রোচড হবে না। এই ফাউন্ডার মানে হচ্ছে হোঁচট খাওয়া বা আটকে থাকা। সো এই ইস্যুগুলাতেই এতদিন ধরে হচ্ছে আপনার এইগুলো আটকে ছিল। দেখেন তো ঠিক আছে কিনা শব্দটা ফাউন্ডার। এই শব্দটা মিনিংটা সেদিন খুঁজতেছিলাম, বাট ফাউন্ডার ভার্বের মিনিংটা পাই নাই নাকি। ফাউন্ডার মানে আসলে হচ্ছে হোঁচট খাওয়া বা আটকে থাকা, এরকম। এই মিনিংটা কেন জানি পাইতেছি না ইয়াতে, অন্যান্য ডিকশনারিতে পাবেন। সো কারো দ্বিমত থাকলে বলতে পারেন, বা কোনো কিছু অ্যাড করা থাকলে। ফাউন্ডার মানে ডুবে থাকা না? ফাউন্ডার মানে কি ভাই ডুবে থাকা না, ডুবে থাকা, সিঙ্ক। ডুবে থাকা? ফাউন্ডার আমি শিওর না আসলে। এমনিতে একটা ফাউন্ডার মানে কোন একটা জিনিস ফাউন্ডার করা মানে আমি যতটুকু জানি যে হোঁচট খাওয়া। দাঁড়ান, এটা আসলে সার্চ করে নি, এটা সেদিন ভোকাবুলারি সেশনে সার্চ করছিলাম। মানে দুইটা মিনিংই, দুইটাই ঠিক আছে। ফাউন্ডার মানে ডুবে থাকা। জি ভাই, সিঙ্ক বাইরে কোন ও আচ্ছা, এটা সেটাকে টিসি সলভ করতে গিয়ে একটা ভাইয়া বলেছিল যে ডুবে থাকা। হ্যাঁ ঠিক আছে। এই যে দেখেন, টু বিকাম সাবমার্জড। আচ্ছা, একটা মিনিট, সাবমার্জ। এই যে আর আরেকটা হচ্ছে এই যে টু এনকাউন্টার মিস করে ফেল করা, কোনো কিছু ফেল করা বা কলাপস করা, এরকম হোঁচট খাওয়া বা আটকে যাওয়া, এই টাইপের ইয়ে আমি পড়ছিলাম। এই যে টু গল লেম, এই যে মানে একটু ল্যাংড়া হয়ে যাওয়া ফাউন্ডার, বা হচ্ছে এই যে কলাপস করা,
ফেল করা, আর আপনারটাও ঠিক আছে, সিঙ্ক করা, টু বিকাম সাবমার্জড। সো এটা ঠিক আছে। সো এতদিন ধরে ফেল করতেছিল হচ্ছে এই কারণে। তো তাহলে সামনে আগাচ্ছি ইনশাল্লাহ। আর এখানে এই যে সাচ সেন্সিটিভ এই ধরনের ইয়ে কিন্তু বেশ কমন। একটু আগে আমরা আরেকটা প্রশ্নে পাইছিলাম যে সাচ চয়েসেস, রাইট? তো যখন এরকম ভাইয়া হ্যাঁ বলুন। সেকেন্ড ব্ল্যাঙ্কটা বুঝি নেই। সেকেন্ড ব্র্যাকেটটা বুঝেন নাই? আচ্ছা, আসলে এটার তর্জমাটা করা হয়নি ঠিক মতো, সেজন্য আসলে বুঝতে হয়তো প্রবলেম হয়েছে। এমনিতে প্রথমটা তো বলছেন যে সাচ সেন্সিটিভ ইস্যুস, এখানে আচ্ছা পরে প্রথমে বলছে যে তাইলে যে অনেকগুলো সেন্সিটিভ ইস্যুকে হচ্ছে ফিউচারের জন্য ফালায় রাখা হবে। তো এই অ্যাপ্রোচটা, দিস কশাস অ্যাপ্রোচ, এই সাবধানী অ্যাপ্রোচটা হচ্ছে আসলে সেন্স মেক করে। এই সাবধানী অ্যাপ্রোচটা আসলে ঠিক আছে সিন্স, কারণ হচ্ছে এটা সাপোর্টে বলতেছে, কারণ হচ্ছে অ্যাটেম্পটস ওভার দ্য ফার্স্ট 15 years টু রিচ ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস, গত 15 বছর ধরে আন্তর্জাতিক যে এগ্রিমেন্টে পৌঁছাইতে, মানে এই এগ্রিমেন্টে পৌঁছানোর জন্য যে অ্যাটেম্পট গুলো, যেটা যে চেষ্টাগুলো নেওয়া হয়েছে, এগুলা কিছু একটা হয়েছে এই সেন্সিটিভ ইস্যুর কারণে। তাহলে মানে ওরা এই ইস্যুগুলাকে দূরে রাখছে। হ্যাঁ, কারণ কি? গত 15 বছর ধরে এই ইস্যুগুলা কি করছে? নিশ্চয়ই কোনো প্রবলেম ক্রিয়েট করছে, রাইট? এই অ্যাটেম্পট গুলাকে ব্যর্থ করে দিছে, তো সেজন্য হচ্ছে আপনার ফাউন্ডার। এটা বুঝতে পারছেন? ভাইয়া কিছু একটা কি করছে, মানে আমি হচ্ছে লাস্টে শুনতে পাইনি, সরি। হ্যাঁ, মানে হচ্ছে যে যেহেতু এই সেন্সিটিভ, প্রথমে শুরুতে বলছে যে সেন্সিটিভ ইস্যুগুলাকে এবার আলোচনা করা হবে না, এগুলাকে ফিউচারের জন্য ফালায় রাখা হবে। পরে বলছে এই জিনিসটা সেন্স মেক করে, এই জিনিসটা ঠিক আছে, কারণ হচ্ছে গত 15 বছর ধরে হ্যাঁ অনেক অ্যাটেম্পট নেওয়া হয়েছে এগ্রিমেন্টে পৌঁছানোর, যেগুলা হচ্ছে এই সেন্সিটিভ ইস্যুগুলার কারণে কিছু একটা হয়েছে। তো কি হইতে পারে? সেন্সিটিভ ইস্যুগুলার কারণে আটকায় আছে বা ফেল করছে অ্যাটেম্পট গুলা, সেজন্যই তো হচ্ছে এইবার যে ইস্যুগুলা, এই ইস্যুগুলাকে ফালায় রাখা হচ্ছে, সেটাকে তারা সেন্সিবল বলতেছে, রাইট? কারণ হচ্ছে এতদিন ধরে এই সেন্সিটিভ ইস্যুগুলোর কারণে এগ্রিমেন্ট ফেল করছে, সেজন্য ফাউন্ডার। বুঝতে পারছেন, রাইট? সো সামনে আগাচ্ছি। এটা এমনিতে আপনি মানে হচ্ছে ট্রান্সলেট করলে মানে বুঝে যাবেন আর কি, ট্রান্সলেট করলে একেবারে আপনার ক্লিয়ার কাট বুঝে যাবে। তারপর এটা হচ্ছে দ্য রিপোর্ট ইজ অ্যাডমিটেডলি ব্ল্যাঙ্ক, রিপোর্টটা হচ্ছে ক্লিয়ার কাট, মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কিছু একটা, কি বোঝার কোনো উপায় নেই। সো এখানে কলন আছে, আমরা পরের অংশ পড়বো। ইট ইজ ইন্টেন্ডেড টু সাজেস্ট নিউ লাইনস অফ রিসার্চ রাদার দেন টু ডিল উইথ দ্য সাবজেক্ট ইন এ ব্ল্যাঙ্ক ম্যানার। আচ্ছা দেখেন, রাদার দেন বলছে, রাদার দেন টু ব্ল্যাঙ্ক সাবজেক্ট ইন এ ব্ল্যাঙ্ক ম্যানার, বলতেছে রিপোর্টটা কোন এক রকম, হ্যাঁ, আর কোন এক রকম না। রাদার দেন মানে কি? নট। রাদার দেন মানে নট, তো নট ব্ল্যাঙ্ক ম্যানার। তাইলে এই যে দুইটা ব্ল্যাঙ্ক হবে, এই দুইটা ব্ল্যাঙ্কের ওয়ার্ড গুলা কি অ্যান্টোনিমাস হবে না? উল্টা হবে না? এটা আরেকবার বলি ব্যাপারটা। শুরুতে বলছে যে রিপোর্টটা কোনো এক রকম, কিরকম আমাদের কোনো আইডিয়া নাই। আর পরে বলতেছে যে রিপোর্টটা কোনো এক রকম না। রাদার দেন মানে হচ্ছে নট ডিল উইথ দ্য সাবজেক্ট ইন এ ব্ল্যাঙ্ক ম্যানার, মানে সোজা কথায় নট ব্ল্যাঙ্ক। ঠিক আছে? সো তাইলে এই যে ওয়ার্ডটা, এখানে যেহেতু নট আছে আর এবং এখানে যেহেতু সাপোর্ট আছে মানে কি? যে আগের অংশ এবং পরের অংশ সেম হইতে হবে। তো পরের অংশ আগের অংশ যদি সেম হইতে হয়, তাহলে এখানে যেহেতু নট আছে, তাহলে এখানে আগের শব্দের উল্টাটা বসাইলেই তো দুইটা লাইন সেম হবে, রাইট? সমিত ভাই বলেন। এই দেখেন, আচ্ছা সমস্যা নেই। এই যে ব্ল্যাঙ্ক এবং এই যে নট ব্ল্যাঙ্ক, তাইলে এই দুইটা ওয়ার্ড কি হবে? যদি মনে করেন ব্ল্যাঙ্কের মধ্যে যদি হচ্ছে আমি গুড বসাই, তাইলে এটা সাপোর্ট কখন হবে? যখন আমি নট ব্যাড বসাবো, রাইট? এই ব্যাপারটা বলতেছি আর কি। সেজন্য হচ্ছে এই দুইটা ব্ল্যাঙ্ক হচ্ছে আসলে অ্যান্টোনিমাস ওয়ার্ড হবে। সো তাহলে আমরা দেখি এখানে অ্যান্টোনিমাস কি কি আছে। স্কেচি মানে হচ্ছে আপনার সুপারফিশিয়াল, মানে প্রপারলি যে জিনিসটা করা হয় সুপারফিশিয়াল। এটার উল্টাটা এখানে আছে থরো, স্কেচি এবং থরো। ঠিক আছে? বাকিগুলো যদি আমরা দেখি, এক্সকালপেটরি মানে হচ্ছে তো দোষ থেকে মুক্ত করা বা এই টাইপের। এখানে আসলে এই টাইপের কোনো মিনিং ওয়ালা কিছু নাই, এক্সকালপেটরি হচ্ছে না। আর যদি আমরা ফ্লিপ্যান্ট ধরি, ফ্লিপ্যান্ট মানে হচ্ছে নট সিরিয়াস। ঠিক আছে? অপোজিট দিকে সিরিয়াস অর্থে কোনো শব্দ নাই, তাহলে এইটাও হচ্ছে না। তাহলে এখানে আনসার হচ্ছে এগুলা। দ্য রিপোর্ট ইজ স্কেচি মানে হচ্ছে দ্য রিপোর্ট ইজ সুপারফিশিয়াল, মানে নট ডিটেইল এরকম।
সুপারফিশিয়াল বলতে পারি আমরা, সুপারফিশিয়াল লিখতেছি না। আর তাইলে আর এটা হচ্ছে it is intended to suggest new lines of research rather than to deal with the subject in a thorough manner. মানে এটা সুপারফিশিয়াল এবং নট থরো। দেখেন তো ঠিক আছে কিনা, আপনারা একমত কিনা ব্যাপারটাতে। এরকম যখনই রেদার দেন পাবেন একটু ভালো করে দুইটা ব্ল্যাঙ্ক হচ্ছে অ্যান্টোনিমাস, এবং তখন আপনারা এই যে অ্যান্টোনিম ধরে ধরে আপনার আনসারে পৌঁছে যেতে পারবেন। এবং এই ধরনের অনেক, এটা মোটামুটি একটা প্যাটার্ন আর কি, জিআরই প্যাটার্ন, যে এই ধরনের প্যাটার্নে অনেকগুলা ইয়ে আছে, প্রবলেম আছে। তো আই গেস কোনো প্রবলেম নাই। এক্সকালপেটরির মানে কনটেক্সটটা কি বললেন? এক্সকালপেটরি মানে এই যে এক্সকালপেটরি শব্দটা কিন্তু আজকেই আমরা পড়ছি, মনে আছে কিনা? আজকে 10 নম্বর গ্রুপে ছিল। এক্সকালপেট মানে হচ্ছে কাউকে দোষ থেকে মুক্ত করা, ভিন্ডিকেট করা, অ্যাকুইট করা, কাউকে খালাস করা। সো এক্সকালপেটরি মানে হচ্ছে কাউকে দোষ থেকে মুক্ত করা। তাইলে এর উল্টাটা কি হতে পারে? কাউকে দোষী সাব্যস্ত করা। এই টাইপের কোনো ওয়ার্ড কিন্তু এখানে নাই, অ্যান্টোনিমাস কোনো ওয়ার্ড কিন্তু এখানে নাই, সেজন্য হচ্ছে আমরা এটা কেটে দিয়েছি। একইভাবে ফ্লিপ্যান্ট মানে হচ্ছে নট সিরিয়াস, কেউ কোনো একটা ব্যাপারে সিরিয়াস না। এখন এর উল্টাটা কি হতে পারে? সিরিয়াস, কিন্তু সিরিয়াসের মিনিং ওয়ালা কোনো ওয়ার্ড কিন্তু এখানে নাই, আমি এটাও কেটে দিচ্ছি। এই তো। এবং এখানে স্কেচি এবং থরো, এটা হচ্ছে পুরাপুরি হচ্ছে অ্যান্টোনিমাস দুইটা ওয়ার্ড। এবং আমরা এর আগে বল, থরো মানে বেশি বোঝায় না? না, থরো মানে কম্প্রিহেন্সিভ, থরো মানে হচ্ছে একেবারে ডিটেইলে। আমি যদি হচ্ছে থরোলি যদি আজকে একটা জিনিস ডিসকাস করি, হ্যাঁ, তাহলে হচ্ছে ডিটেইলে ডিসকাস করলাম আর কি। আর আমি যদি হচ্ছে একটা স্কেচি ম্যানারে মনে করি আমরা যদি ডিসকাস করি, তার মানে হচ্ছে আমরা উপরে উপরে ডিসকাস করে করে আগে গেলাম, কারসরি উপরে। সো আমরা তাহলে সামনে যাচ্ছি। তাহলে সিনিক শব্দের অর্থ মনে আছে আপনাদের? সিনিক নিয়ে আমরা একদিন ডিসকাস করছিলাম, সিনিক। So cynics will dismiss the race between Richard and Gorman, দুইজন মানুষের কথা বলছে, as two equally dull candidates. So সিনিকরা বলবে যে হচ্ছে আপনার রিচার্ড এবং গরম্যানের মধ্যে যে রেসটা আছে, এটা হচ্ছে দুইজন ডাল ক্যান্ডিডেটের মধ্যে রেস। ওকে, সো এটা সিনিকরা বলবে, ভালো কথা। সো হাউএভার দ্য নোশন দ্যাট, সো হাউএভার যেহেতু বলছে, তাহলে আগেরটার উল্টা কিছু একটা বলবে। হ্যাঁ, আগে বলা হয়েছে তারা দুইজন ইকুয়ালি ডাল। So, however, the notion that the two leaders are blank does not meet them. The two leaders are কি হবে? Two leaders are equally dull, এরকম হবে, রাইট? যে শুরুতে বলছে কেউ কেউ বলে থাকেন, এই যে সিনিকরা বলে থাকেন যে হচ্ছে এই দুইজন মানুষ হচ্ছে ইকুয়ালি ডাল। তাহলে however, the notion যে এই যে কথাটা যে দুইজন লিডারই হচ্ছে কিছু একটা does not meet them, এটা ঠিক না। সো একটু আগেই তো বলছি ইকুয়ালি ডাল, তাহলে ইকুয়ালি ডাল এরকম হবে। তাহলে আমরা এখানে দেখি ইকুয়ালি ডাল বা ইকুয়াল, ইন্টারচেঞ্জেবল মানে ইকুয়াল, আনক্রিটিক্যাল কম্পিটেন্ট এটা হবে না, ইন্টারচেঞ্জেবল মানে ইকুয়াল। একটু আগেই তো বলছি ইকুয়াল, তাহলে যেহেতু কন্ট্রাস্ট হবে। সিনিকরা বলেন যে হচ্ছে তারা দুইজন ইকুয়াল, হাউএভার তারা দুইজন যে ইকুয়াল এই ব্যাপারটা ঠিক না। তো সামনে আগাচ্ছি। ফর, আচ্ছা এই ফর মানে কি? ফর মানে কিন্তু হচ্ছে সিন্স, বুঝছেন? এই ফর মানে কিন্তু জন্য না, এই ফর মানে হচ্ছে সিন্স, যেহেতু। তো ফর কিন্তু মানে যেহেতু হিসেবে ব্যবহৃত হয়। ফর মানে সিন্স দে আর অ্যাজ ডিফারেন্ট অ্যাজ ক্যান বি। তো এই তো বোঝাইতে যাচ্ছে। তো যেহেতু এখানে বলা হচ্ছে যে তারা খুবই ডিফারেন্ট, তাইলে দ্য টু লিডার্স আর সেম ডাজ নট মিট দেম, মানে এটা ঠিক না, এরকম। তো তাহলে আমরা সামনে আগাচ্ছি। এখন আপনার এখানে বলছে যে তারা দুজন সেম না, তারপরে ফুল স্টপ দিচ্ছে, তাহলে সাপোর্টে কিছু একটা বলবে। তাহলে রিচার্ড ইজ ব্ল্যাঙ্ক এন্ড ফাস্টিডিয়াস অন হার অ্যাপিয়ারেন্স। আর এখানে বলছে যে সো ওয়ান কুড হার্ডলি অ্যাকিউজ হার অফ বিং ইদার টেসিটার্ন অর ব্ল্যাঙ্ক। ওকে, ঠিক আছে। সো রিচার্ডের ব্যাপারে বলছে রিচার্ড ব্ল্যাঙ্ক এন্ড ফাস্টিডিয়াস অন হার অ্যাপিয়ারেন্স। ওকে, তো রিচার্ডের দুইটা গুণ আছে, উনি কিছু একটা এবং ফাস্টিডিয়াস, ভালো কথা। আর পরের অংশে বলছে ওয়ান কুড হার্ডলি অ্যাকিউজ হার অফ বিং টেসিটার্ন, মানে সে টেসিটার্ন না, তাকে টেসিটার্ন হিসেবে অ্যাকিউজ করা যাবে না। তাহলে যদি সে টেসিটার্ন না হয়ে থাকে তাইলে সে কি? তাহলে সে কথাবার্তা বলে, রাইট? অনেক কথাবার্তা বলে, রাইট? তাইলে প্রথমটা হবে লকুয়েশিয়াস। আর পরেরটা বলছে যে তাকে কিছু একটা বলা যাবে না। দেখেন এর আগে বলছে সে হচ্ছে ফাস্টিডিয়াস অন হার অফ হার অ্যাপিয়ারেন্স, কাপড় চোপড়ের ব্যাপারে অথবা তার চেহারা সুরতের ব্যাপারে সে খুবই ফাস্টিডিয়াস, মানে খুবই যত্নশীল, নিট এন্ড ক্লিন, টিডি। হ্যাঁ, তাইলে হ্যাঁ টাইডি। তাইলে তাকে কি বলা যাবে না? ক্যানট অ্যাকিউজ, তাকে কি বলা যাবে না? নট ফাস্টিডিয়াস বলা যাবে না, মানে তাকে এলোমেলো বলা যাবে না, তাহলে তাকে আনক্যাম্পড বলা যাবে না। তাহলে এখানে হবে আনক্যাম্পড। দেখেন তো ঠিক আছে কিনা? এখানে ওরা আসলে বেসিক্যালি কি করছে আমি বলি,
আপনার জাস্ট হচ্ছে এই যে শেষের দুইটা লাইন, দুইটা একটা আরেকটা কন্ট্রাস্ট। কুড হার্ডলি অ্যাকিউজ মানে হচ্ছে নট, সোজা কথায় নট, নট ট্যাসিটার্ন অর নট ব্ল্যাঙ্ক। তাহলে এখানে বলছে যে এখানে ফাস্টিডিয়াস বলছে, তাহলে এখানে বসবে ফাস্টিডিয়াসের উল্টাটা নট আনক্যাম্পড। এখানে ট্যাসিটার্ন বলছে, তাহলে আগেরটাতে বসবে নট ট্যাসিটার্ন মানে লকেশাস। এই দেখেন তো ঠিক আছে কিনা, বুঝতে পারছেন কিনা? রিচার্ড কিছু একটা, তাকে কিছু একটার দোষ দেওয়া যাবে না, তাই তো? ভাইয়া টেসিটার্ন মিনিংটা না ভুলে গেছি। ট্যাসিটার্ন মানে হচ্ছে মানে রিজার্ভ, যে কথাবার্তা কম বলে, বুঝতে পারছেন তো, রাইট? জি ভাইয়া। ওকে, সো সামনে গেলাম। দ্রুত শেষ করে ফেলি, 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। সো people love to talk about their commutes to and from work. তারপরে একটা ইয়ে দেয়া আছে, কলম দেয়া আছে, তাহলে পরের অংশে কিছু একটা বলবে। আমি তো বলছি কমিউট মানে তো বুঝতেছেন জার্নি। তো মানুষ হচ্ছে কাজ থেকে আসা যাওয়ার যে জার্নিটা, এটা নিয়ে কথা বলতে অনেক ভালোবাসেন। সো those with an easy commute, যাদের কমিউটটা মানে জার্নিটা অনেক আরামের, tend to blank। যাদের জার্নিটা অনেক আরামের তারা কি করবে, মানে নিশ্চয়ই পজিটিভলি কিছু একটা করবে আর কি। যাই হোক, while the contrast বলতেছে those who hate their commute think and speak of it as a core affliction। যারা হচ্ছে তাদের এই জার্নিটাকে মানে ঘৃণা করে, তারা এমন ভাবে কথা বলে যে এইটা একেবারে একটা মানে একটা বিপদ আর কি, অ্যাফ্লিকশন মানে মুসিবত, হ্যাঁ, লাইক এ ক্রনিক ইলনেস, এটা যেন যেন এটা একটা বেমারি এরকম। তাইলে যারা হচ্ছে তাদের কমিউটকে হেট করে, তারা এমন ভাবে কথা বলে যে এটা একটা মুসিবত। তাইলে যাদের জার্নিটা অনেক আরামের তারা কি করবে? ওরা এমন ভাবে কথা বলে যে এটা একটা মুসিবত, তাহলে এরা এমন ভাবে কথা বলবে যে যে খুব খুশি, রাইট? এরকম কিছু একটা হবে। সো গ্লোট, গ্লোট মানে হচ্ছে ওই যে কোন একটা জিনিস মানে খুবই, হ্যাঁ, আচ্ছা আপনার এই বড়াই করা আর কি, এই টাইপের গ্লোট। ঠিক আছে, সো পরের অংশে যাচ্ছি। once you raise the subject, so once you raise the subject, the testimonies pour out, and if your ears are tuned to it, you begin overhearing commute talk everywhere। দরকার নাই, সামনে আগাচ্ছি আমরা। people who are normally blank may, when describing their commute, be unexpectedly blank, divulging the intimate details of their lives। দেখেন এই ব্ল্যাঙ্কে আনএক্সপেক্টেডলি যারা হচ্ছে কি কিছু একটা আমরা জানি না যারা কি, তারা যখন কমিউট নিয়ে কথা বলতে যায় আনএক্সপেক্টেডলি কিছু একটা হয়ে যায়। ডাইভালজিং দি ডিটেলস, ইন্টিমেট ডিটেলস, মানে পেটের ভিতরে সব কথা বলে ফেলে। তাহলে তারা কি আনএক্সপেক্টেডলি কি হয়ে যায়? ফ্র্যাঙ্ক হয়ে যায়, রাইট? আনএক্সপেক্টেডলি ফ্র্যাঙ্ক হয়ে যায়, তাহলে ক্যান্ডিড। কারণ কি ইন্টিমেট ডিটেল বলে দিচ্ছে, সবকিছু বলে দিচ্ছে, তাহলে তারা আনএক্সপেক্টেডলি ব্ল্যাঙ্ক হয়ে যায়। আর যদি তারা আনএক্সপেক্টেডলি যদি তারা ফ্র্যাঙ্ক হয়ে যায়, তাইলে তারা নরমালি কি, এই নরমালি এবং আনএক্সপেক্টেডলি দ্বারা কিন্তু এখানে কন্ট্রাস্ট বোঝাচ্ছে। আনএক্সপেক্টেডলি যদি কেউ ফ্র্যাঙ্ক হয়, তাহলে নরমালি সে কি ফ্র্যাঙ্ক না, রিজার্ভ থাকে, রিজার্ভ থাকে, এক্স্যাক্টলি। তাইলে তারা হচ্ছে ইনঅ্যাটেন্টিভ তো হবে না, নরমালি তো গ্যারুলাস হবে না, নরমালি কি বেশি কথা বলবে না, নরমালি রিজার্ভ, নরমালি সার্কামস্পেক্ট, মানে হচ্ছে কশাস, কথাবার্তা বলতে হিসাব করে বলে, সাবধানী। তো বুঝতে পারছেন কিনা বলবেন? এটা ব্লক অফ 4, নরমালি কিছু একটা হইলে আনএক্সপেক্টেডলি কিছু একটা। তো এটা আমরা চাইলে ব্ল্যাঙ্ক 2 এবং 3 এর মধ্যে আমরা অ্যান্টোনিমাস ওয়ার্ড খুঁজেও আমরা এই অংশটা ব্ল্যাঙ্ক 2 এবং 3 আনসার করতে পারি অ্যান্টোনিমাস ওয়ার্ড খুঁজে। সো ঠিক আছে, রাইট? তাহলে আমরা এসি তে চলে যাচ্ছি। এসি গুলা দ্রুত শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, 5 মিনিট লাগবে 4টা করতে। এবং আমাদের চেষ্টা করা উচিত যে এসি গুলো আমরা যেন হচ্ছে মোটামুটি 30 সেকেন্ডের মধ্যে আনসার করতে পারি, তাহলে আমাদের সময় বাঁচবে। সো নন ডেসক্রিপ্ট মানে হচ্ছে, নন ডেসক্রিপ্ট মানে আল্লাহ জানে, ডেসক্রিপশন কম এই টাইপের কিছু একটা হবে আর কি। নন ডেসক্রিপ্ট, অ্যাবান্ডেন্ট মানে অনেক বেশি, অ্যাবান্ডেন্ট, সাজেস্টিভ বুঝতেছি না। নন ডেসক্রিপ্ট হচ্ছে আনএক্সেপশনাল, যেটা হচ্ছে মানে চোখে পড়ে না এই টাইপের। অ্যাবান্ডেন্ট, সাজেস্টিভ, কনসপিকিউয়াস, আবার কনসপিকিউয়াস এবং সেলিয়েন্ট। সেলিয়েন্ট মানে যেটা চোখে পড়ে এরকম, কনসপিকিউয়াস মানে চোখে পড়ে। সো এখানে আমরা চাইলে এখান থেকে পড়তে পারি, বাই দ্য কাইন্ডস অফ blank details that mean nothing until seen in hindsight। যতক্ষণ না জিনিসটা ঘটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু বোঝা যায় না। তাইলে বাই দ্য কাইন্ডস অফ ড্যাশ ডিটেল, এমন জিনিস যেটা হচ্ছে আসলে বোঝা যায় না যতক্ষণ না হয়ে গেছে। হাইন্ডসাইট মানে মানে পিছনে ফিরে দেখলে যখন বোঝা যায়, মানে ঘটনা ঘটে যাওয়ার পরে বোঝা যায়। তাহলে যে জিনিসটা কিরকম চোখে পড়ে না, রাইট? যে জিনিসটা হচ্ছে নন ডেসক্রিপ্ট এবং আনএক্সেপশনাল, বি এবং এফ, রাইট?
আমরা চাইলে মানে পুরোটা পড়তে পারেন। এভরি ইলনেস ইজ এ স্টোরি, প্রতিটা বেমারি হচ্ছে একটা স্টোরি। এন্ড when anise began, যখন অ্যানির বেমার যখন শুরু হয়েছে, ইট ওয়াজ ক্যারেক্টারাইজড বাই দ্য কাইন্ড অফ ব্ল্যাঙ্ক ডিটেলস। এটার মধ্যে এমন কিছু ডিটেল ছিল দ্যাট মিন নাথিং, যেটা আসলে দেখে বোঝা যায় না কোনো কিছু, আনটিল সিন ইন হাইন্ডসাইট। এখন ঘটে যাওয়ার পরে বোঝা যাচ্ছে হ্যাঁ তার তো এই ঘটনা ঘটছিল, এটা মানে তো তাহলে ওইটা এরকম। তার মানে যখন ঘটছিল তখন কি ধরনের ডিটেল ছিল, এটা নন ডেসক্রিপ্ট, মানে চোখে পড়ার মতো না, আনএক্সেপশনাল, মানে এটা আলাদা কিছু না এরকম। তো তাহলে সামনে আগাচ্ছি। কনফাউন্ডেড মানে পারপ্লেক্সড, ফ্লামক্সড। এই যে ফ্লামক্সড আরেকটা ওয়ার্ড, এটা আজকেই আমরা পড়ছিলাম, বাট ফ্লামক্সড আমরা পড়ি নাই, মানে মাথায় আসেনি ফ্লামক্সড। হার্টেন্ড মানে খুবই, হার্টেন্ড মানে আসলে খুবই একটু হ্যাপি হওয়া বা অপটিমিস্টিক হওয়া, এটা স্যাঙ্গুইন এর সাথে যাবে, ওভার কনফিডেন্ট যাবে না। তো তাইলে আমরা আচ্ছা দেখেন এই জায়গায় হচ্ছে এটা দিছে, ওই আপনার ব্ল্যাঙ্কটা দিছে। সো আমরা এত প্রথম দিকে এত কিছু পড়তে যাব না, আমরা জাস্ট এই অংশটা পড়ি। ডেমোগ্রাফার্স আর অফেন ব্ল্যাঙ্ক। ডেমোগ্রাফাররা কিছু একটা, তো ডেমোগ্রাফাররা কি? Their projections of birth rate frequently turn out to be embarrassingly at odds with reality. রিয়েলিটির সাথে এই যে দেখেন at odds মানে আবার হচ্ছে অপোজিট, মানে বিরোধাত্মক। সো তাদের যে প্রজেকশন, তাদের যে প্রেডিকশন, প্রজেকশন মানে প্রেডিকশন, তাদের যে প্রেডিকশনটা সেটা বাস্তবের সাথে একেবারেই মিলে না। তাইলে ডেমোগ্রাফার্সরা কি আসলে? ডেমোগ্রাফার্সরা আসলে কাইন্ড অফ ভুল, তাই না? এরকম না? বা ডেমোগ্রাফার্সরা আসলে এটা ঠিকঠাক করতে পারতেছে না। ডেমোগ্রাফার্সরা কনফাউন্ডেড বা ফ্লামক্সড, রাইট? কারণ হ্যাঁ, কারণ তাদের যে প্রজেকশনটা এম্বারাসিংলি অ্যাট অডস উইথ রিয়ালিটি, তাদের যে প্রেডিকশন সেটা বাস্তবতার সাথে মানে এম্বারাসিংলি মানে মিস্টেক আর কি, ভুল। সো এই তো, তাহলে ডেমোগ্রাফাররা হচ্ছে কনফাউন্ডেড, হার্টেন তো আর হবে না। আর ইনকনসিস্টেন্ট এবং ওভার কনফিডেন্ট এই দুটো মিলে না। এমনিতে ইনকনসিস্টেন্ট শব্দটা কিন্তু হইতে পারতো, কিন্তু ইনকনসিস্টেন্টের সাথে কিন্তু হচ্ছে আমরা জোড়া নাই। সামনে আগাচ্ছি। এখানে দেখেন একটা ব্যাপার খেয়াল করেন, এই জায়গায় হচ্ছে আপনার ইয়েটা, আপনার এই যে কি বলে ব্ল্যাঙ্কটা, এবং এরপরে দেখেন অনেক কথা লেখা আছে। তো চেষ্টা করেন সবসময় হচ্ছে ব্ল্যাঙ্কের শুরুর দিকে কিছু অংশ পরেই হচ্ছে আনসারটা করে ফেলতে, মানে পরের দিকে অনেক কথা লেখা থাকবে, এগুলো অধিকাংশ হচ্ছে জিআরই আপনাদেরকে দেয় সময় নষ্ট করার জন্য, আমাদেরকে দেয়। সো আমরা পড়ি, দ্য ব্রেন হ্যাজ বিকাম ফর মেনি পিপল ব্ল্যাঙ্ক, দ্য বায়োলজিক্যাল, ও সরি পেয়ারিং, হ্যাঁ। সাবসার্ভিয়েন্ট মানে হচ্ছে মানে গোলাম টাইপের আর কি, সাবসার্ভিয়েন্ট। সো এটা আপনার তো নাই। ডিটাচড মানে হচ্ছে সেপারেট, ডিটাচড মানে ডিভোর্সড, সেপারেট। ইমপ্লিকেটেড মানে হচ্ছে যেটা হচ্ছে সরাসরি বলা হয় না এই টাইপের জিনিস, ইমপ্লিকেটেড। ইমপ্লিকেটেড তো নাই। তাহলে সিনোনিমাস এবং টেন্টেমাউন্ট, টেন্টেমাউন্ট মানে কিন্তু একই জিনিস, এটা বোঝায় যে এটা ইকুইভ্যালেন্ট, টেন্টেমাউন্ট মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট, সমার্থক এরকম। সো সিনোনিমাস। সো আমরা তাহলে পড়ি যে হচ্ছে the brain has become for many people there's the biological machinations বা machinations, আমি জানি machinations maybe machinations of the self, okay? তো ব্রেন জিনিসটা অনেক মানুষের কাছে এই সেলফের কিছু একটা, তাহলে আমরা একটু থেকে বুঝতে পারি যে সেলফের সিনোনিমাস হবে নতুবা সেলফ থেকে আলাদা হবে। তো কি হবে সেটা আমরা তাহলে আমাদের একটু সামনে আসলে পড়া লাগবে এটা বোঝার জন্য যে ব্রেন এবং বায়োলজিক্যাল সেলফ এই দুইটা কি একই জিনিস নাকি একই জিনিস না। And the self-knowledge promised by neuroscience has ignited a hunger to understand. Okay, ঠিক আছে, এই দেখেন এই যে সেলফের ব্যাপারটা, হ্যাঁ, আর নিউরোসায়েন্স মানে কি, যে ব্রেইনের সায়েন্স না? তাহলে দেখেন সেলফ নলেজ প্রমিসড বাই নিউরোসায়েন্স মানে সেলফ সম্পর্কে নলেজ আমরা নিউরোসায়েন্স থেকে পেতে পারি। তাইলে ব্রেইনটা তাইলে কি হচ্ছে, সেলফের টেন্টেমাউন্ট না? আমরা পরের অংশ আর পড়বো না। এটা একটু আবার হ্যাঁ আবার একটু বলবেন। এইটাতে আপনার দুইটা চরিত্র আছে, একটা চরিত্র হচ্ছে ব্রেইন আর একটা চরিত্র হচ্ছে সেলফ, ঠিক আছে? তো ব্ল্যাঙ্কটা বলছে যে এই ব্রেইনটা এবং এই সেলফটার মধ্যে কিছু একটা সম্পর্ক আছে। তো সম্পর্কটা কি ধরনের হইতে পারে? আমাদের হাতে তো দুইটা অপশন আছে, রাইট? সম্পর্কটা হচ্ছে সিমিলার হইতে পারে নতুবা সেপারেট হইতে পারে। এখন আপনি দেখেন যে কি বলছে, সিমিলার বলছে নাকি সেপারেট বলছে। এর পরের অংশটা থেকে আপনি পাবেন এন্ড এর পরে, এন্ড হচ্ছে তাহলে কন্ট্রাস্টে আছে। দ্য সেলফ নলেজ, দেখেন একটা কথাকে কিন্তু ঘুরায় বলবে, এই জায়গায় সেলফ বলছে, এই জায়গায় সেলফ নলেজ বলছে। আপনি চিন্তা করেন, এখন বলছে সেলফ আর এই যে নিউরোসায়েন্স মানে কি ব্রেইনের সায়েন্স, এইটা মানে কিন্তু ব্রেইন। তাহলে এখন দেখেন বলছে কি সেলফের ব্যাপারে আমরা
ব্রেইন থেকে জানতে পারি বা ব্রেইনের ইয়ে থেকে জানতে পারি, প্রমিস বাই ইয়ার সায়েন্স হ্যাজ ইগনাইটেড এ হাঙ্গার টু আন্ডারস্ট্যান্ড। সো ব্রেইনের ব্যাপারে বা সরি আমি কথাটা আরেকবার তর্জমা করি, যে সেলফ সম্পর্কে নিউরোসায়েন্স আমাদের যে প্রমিস করতেছে, যে আপনার বা আমরা আরেকবার বলি যে সেলফের ব্যাপারে এই যে ব্রেইনের সায়েন্স আমাদের যে প্রমিস করতেছে, এই জিনিসটা হ্যাঁ আমাদের মধ্যে একটা নতুন হাঙ্গার তৈরি করছে যে আমাদের এইটা এটা এটা আচ্ছা, ব্যাপার হচ্ছে এটা যে ব্রেইনের ব্যাপারে ব্রেইন এবং সেলফ এই দুইটা হচ্ছে কানেক্টেড, একটা থেকে আরেকটা নলেজ পাওয়া যায়, তাইলে কি এই দুইটা কি সিনোনিমাস হবে না? ডিটাচ তো হবে না, রাইট? এই দুটো সিনোনিমাস হবে, এই তো সিনোনিমাস বা রিলেটেড হবে, রাইট? তাই তো মানে ব্যাপারগুলোকে একটু ইয়ে করা লাগবে আর কি। যখনই হবে দেখা যাবে যে দুইটা জিনিস নিয়ে কথা বলতেছে, তখন আমাদের যেটা করা লাগে সেটা হচ্ছে যে আসলে যে দুইটা জিনিস নিয়ে কথা বলছে চরিত্রগুলা কি কি, একটা চরিত্র হচ্ছে ব্রেইন আর একটা চরিত্র হচ্ছে সেলফ, এগুলাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে। ওরা কি করবে আপনার যে কথাগুলোকে জাস্ট প্যাচাবে, যে সেলফ না বলে দেখেন বলছে কি বায়োলজিক্যাল ম্যাচিনেশনস বা ম্যাচিনেশনস বা ম্যাকিনেশনস, আমি জানি না ম্যাকিনেশনস মেবি ম্যাকিনেশনস অফ দ্য সেলফ, এটা বলবে হচ্ছে আপনাকে প্যাচ লাগানোর জন্য, এটা নিয়ে আপনি এত টেনশন করার কোনো কারণ নেই। একইভাবে সেলফ বলছে তো সেলফ নলেজ, ভাই সেলফটা দেখেন সেলফ নিউরোসায়েন্স, নিউরোসায়েন্স কি যে আগে যে ব্রেইন বলছে ওইটাকে এখন ঘুরে বলতেছে নিউরোসায়েন্স, এরকম আর কি একটু আইডেন্টিফাই করা লাগবে। আইডেন্টিফাই না করলে এইটার মিনিং বাইর করাটা অবস্থা খারাপ হয়ে যাবে। এবং এটা কিন্তু কমন জিআরই ট্রিক, যে দুইটা চরিত্র নিয়ে কথা বলবে এবং দুইটা চরিত্রের নামগুলাকে এক একটা লাইনে ঘুরায় ঘুরায় বলবে। তো আমরা সামনে আগাচ্ছি তাইলে, এবং এটা যদি আপনি প্রপার তর্জমা করতে যান মাথা কিন্তু ঘুরে যাবে, অনেস্টলি মাথা ঘুরে যাবে। সো আমরা শেষের ইয়েতে যাচ্ছি, তাহলে আজকে শেষ এটা কেটে দেই। অবসকিউর মানে হচ্ছে আপনার কোনো কিছুকে কঠিন করে ফেলা বা করে ফেলা। কনফাউন্ডিং এবং পারপ্লেক্সিং এই দুটো হচ্ছে হতবুদ্ধিকর। স্ট্রং এবং রোবাস্ট এই দুটো হচ্ছে সেম। সিগনিফিকেন্ট এবং অসিগনিফিকেন্ট হবে না। সো তাইলে আমরা দেখি তাইলে কি বলছে, যে এই জায়গায় হচ্ছে মোটামুটি মাঝখানে দিছে এটা, আমরা শুরু থেকেই পড়ি। অলদো সো কন্ট্রাস্ট, অলদো সাইন্টিফিক প্রোগ্রেস লিডস টু কনস্ট্যান্ট রিভিশন অফ আইডিয়াস। সো যদিও হচ্ছে সায়েন্সের মধ্যে কনস্ট্যান্ট রিভিশন মানে কনস্ট্যান্ট চেঞ্জ হইতেছিল আইডিয়া গুলা, মানে রিভিশন তো মানে তো রিভিশন মানে কিন্তু ওই রিভিশন না যেটা আমরা বারবার পড়ি, মানে মূলত রিভিশন মানে কি হচ্ছে চেঞ্জ হওয়াটা, সংস্কার হওয়াটা, রাইট? তো যদিও সায়েন্সের মধ্যে প্রচুর চেঞ্জ হচ্ছিল, রিভিশন হচ্ছিল, ওয়ান অবজারভেশন দ্যাট হ্যাজ রিমেইনড কি নট রিভাইজড, রাইট? যদিও সায়েন্স ক্রমাগত চেঞ্জ হচ্ছিল, কিন্তু একটা অবজারভেশন আছে যেটা নট রিভাইজড মানে নট চেঞ্জড, রাইট? নট চেঞ্জড মানে কি রোবাস্ট বা স্ট্রং আছে, এই তো শেষ। যেটা রোবাস্ট বা স্ট্রং আছে, এটা এ এবং সি, এটা আনসার হবে, রাইট? আপনারা কি একমত? আমি দেখেন এখানে বলছে কি, দেখেন এখানে কন্ট্রাস্ট আসলে কোথায় হচ্ছে, দেখেন কন্ট্রাস্টটা হচ্ছে যে ওভারঅল সায়েন্টিফিক প্রোগ্রেস ভার্সেস ওয়ান সিঙ্গেল অবজারভেশন, মানে পুরা সায়েন্সের বাদবাকি যত অবজারভেশন আছে ওইগুলা কনস্ট্যান্ট রিভিশনের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু একটা অবজারভেশন আছে, ওয়ান অবজারভেশন, একটা অবজারভেশন আছে, তাহলে সেটা কি হবে? ওভারঅল সায়েন্স কনস্ট্যান্টলি চেঞ্জ, তাহলে একটা সিঙ্গেল অবজারভেশন কি হবে? স্থায়ী হবে। নট চেঞ্জ মানে স্থায়ী। এবং লেখেন শব্দটাও দেখেন কি ইউজ করছে, রিমেইনড। তাহলে যেটা রিমেইনড মানে কি রয়ে গেছে, মানে কি যেটা আসলে চেঞ্জ হয় নাই। সো যেটা চেঞ্জ হয় নাই সেটা স্ট্রং রয়ে গেছে। হ্যাঁ, রিমেইন মানে এটা আনচেঞ্জ, রিমেইনড আনচেঞ্জড, এক্স্যাক্টলি। এবং আনচেঞ্জড অর্থে আর কোনো কিছু আমরা এখানে পাইতেছি না। সো ওইটাকে আমরা বলবো যে রিমেইনড স্ট্রং, মানে হচ্ছে সে স্ট্রং আছে, মানে তাকে আর কেউ চেঞ্জ করতে পারে না, এটাই আর কি। সো এই তো ভাইয়া এখানে পারপ্লেক্সড এবং কনফাউন্ডিং এই দুইটা কি মিন করছে? কনফাউন্ডিং এবং পারপ্লেক্সিং মানে হচ্ছে যেটা হতবুদ্ধিকর, যেটা হচ্ছে আপনার খুবই কনফিউজিং। এমনিতে তো বলছে তাহলে যদি একটা অবজারভেশন কনফিউজিং হইতো তাহলে ওইটারও তো রিভিশন হয়তো বা প্রয়োজন হইতো, রাইট? এটা তো কনফিউজিং জিনিসটা তো রিভিশনের সাথে কন্ট্রাস্টিং না, রাইট? আমাদের তো কন্ট্রাস্ট খুঁজতে হবে এখানে। আমি সরি, আমি আসলে এটা ইয়ে করে ফেলছি, অফ করে ফেলছি, আমি এটা আরেকবার বের করে দেন। এখানে আপনার এই যে আপনার তো কন্ট্রাস্ট হইতে হবে, রাইট? আপনার কিন্তু হচ্ছে যে কোনো মিনিং দাঁড় করাইলে কিন্তু হবে না, কন্ট্রাস্ট হইতে হবে।
তো এই জায়গায় আপনার বলছে যে কনস্ট্যান্টলি রিভিশন হচ্ছে আর এবং সবগুলা মানে বাকি প্রোগ্রেস বাকি যা যা আছে সবকিছু, কিন্তু একটা অবজারভেশন কিছু একটা রয়ে গেছে। কি রয়ে গেছে তাইলে? এই রিভিশনের সাথে কন্ট্রাস্টিং হইতে হবে ওই জিনিসটা। রিভিশন মানে চেঞ্জ হওয়াটা, রিভিশনের সাথে কন্ট্রাস্টিং কিন্তু হচ্ছে এই জিনিসটা হয় না। তবুও আমরা সামনে মানে চাইলে আরো পড়তে পারি আসলে। এটা জাস্ট বলছি আর কি যে কোন অবজারভেশনটা চেঞ্জ হয় নাই, ওই অবজারভেশনটার নাম জাস্ট বলছে যে অবজারভেশনটা হচ্ছে যে এখানে অনেক ধরনের ইনসেক্ট আছে এই সেই সাম। আর না, পরের অংশে আসলে কোনো ক্লু নাই, পরের অংশে একেবারে ফাও। সো মূলত হচ্ছে আর কি যে রিভিশনের কন্ট্রাস্টটা এখানে আসতে হবে আর কি। এই আর কি, আমি আসলে আর বেশি কিছু বলার পাচ্ছি না। আপনি একবার পড়লেন, আশা করি বুঝতে পারবেন এটা। ঠিক আছে, রাইট? ওকে ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। রাইট। সো তাইলে রেকর্ডিংটা অফ করে দিই। আজকে রেকর্ডিং এর মধ্যে আপনার কিছু আননেসেসারি কথাবার্তা ঢুকে গেছে।